আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই হিমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে। আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া বলতে আসলে কী বুঝি? এখন একটা বেসিক কথা হচ্ছে, একটা নর্মাল যে আরবিসি, এইটার লাইফ স্প্যান কিন্তু 120 দিন, রাইট? 120 দিন পার হয়ে গেলে এরপরে আরবিসির ফেট কি? এই আরবিসিটা কিন্তু লাইসিস হয়ে যাবে, এটা কিন্তু ভেঙে যাবে। সো হিমোলাইসিস কিন্তু আসলে হচ্ছে প্রত্যেকটা আরবিসি, প্রত্যেকটা রেড ব্লাড সেলই একটা পার্টিকুলার নির্দিষ্ট সময় পরে তার কিন্তু ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এবং এই হিমোলাইসিস হওয়ার পরে সেখান থেকে আমরা হিমোগ্লোবিন আলাদা করি, সেখান থেকে হিম আসে, সেখান থেকে গ্লোবিন আসে। আমরা এই মেটাবলিজম, প্যাথোলজি, এগুলা পাথওয়ে, এগুলো আমরা সব এর আগে পড়ে আসছি। সো বেসিক্যালি আসলে হিমোলাইসিস তাহলে প্রত্যেকটা আরবিসিরই চূড়ান্ত ফ্যাক্ট। তাহলে আমরা কোন মোমেন্টে গিয়ে একটা কন্ডিশনকে হিমোলাইটিক অ্যানিমিয়া বলি? সো ব্যাপারটা হচ্ছে, যদি এরকম হয় যে কোনো একটা আরবিসির লাইফ স্প্যান 120 দিনের কম, দেখা যাচ্ছে 70 দিন, 80 দিন, 90 দিন বা এরকম 120 দিনের আগে কোনো একটা আরবিসি ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তাহলে যদি এরকম ঘটনা ঘটে যে আরবিসির যে লাইফ স্প্যান 120 দিন, আসলে এখানে আরবিসির লাইফ স্প্যানটা কমে গেছে, 120 দিন হওয়ার আগে আরবিসিটা কোনো না কোনোভাবে ব্রেকডাউন হয়ে গেছে। ইফ দিস হ্যাপেন্স, তখনই সেটাকে আমরা বলছি দিস ইজ এ কেস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। এখন হিমোলাইটিক অ্যানিমিয়া আসলে কেন হতে পারে? কেন আরবিসির লাইফ স্প্যান এখানে কমে গেল? সো এই জায়গাটাতে আসলে ভ্যারাইটিস অফ প্যাথোলজি বিহাইন্ড দ্য সিন আসলে থাকতে পারে। হতে পারে যে এখানে আমাদের যে একটা আরবিসির এখানে যে মেমব্রেন, এই মেমব্রেনে কোনো একটা ডিফেক্ট আছে। অথবা দেখা যেতে পারে যে আরবিসির মধ্যে যে এনজাইমগুলো আছে, এনজাইমে কোনো একটা ডিফেক্ট আছে। অথবা দেখা যাচ্ছে এখানে যে আমাদের হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনে কোনো একটা ডিফেক্ট আছে। তাহলে একটা কন্ডিশন হতে পারে এই যে আরবিসির নিজস্ব যে স্ট্রাকচার, সেখানে কোনো একটা প্যাথোলজি আছে। মোস্ট অফ দ্য টাইম এতক্ষণ ধরে যা বলছি যে হিমোগ্লোবিন বা ভেতরের এনজাইম বা এই যে আমাদের আরবিসির যে সেল মেমব্রেন, এখানে যে ডিফেক্টগুলো মেজরিটি অফ দ্য টাইম বা মোস্টলি এগুলো আসলে দেখা যাচ্ছে একটা ইনহেরিটেড কন্ডিশন হিসেবে এগুলোকে আমরা অ্যাকোয়ার্ড হইতে দেখি। ইনহেরিটেড কন্ডিশন হিসেবে এগুলো একটা পার্সন মানে সে এটাকে ধারণ করে। এর বাইরে কিছু অ্যাকোয়ার্ড রিজন আছে যেটা আসলে ইনহেরিটেড না। দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম এখানে আমরা দেখতে পারি যে অনেক সময় এমন হতে পারে যে আমাদের আরবিসির এগেনস্টে কিছু অটো অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, এই অটো অ্যান্টিবডিগুলো আরবিসিকে ব্রেকডাউন করে ফেলতেছে, এরকম হতে পারে। অথবা দেখা যাচ্ছে কোনো একটা মেকানিক্যাল কজও থাকতে পারে, যেমন অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা মেকানিক্যাল হার্ট ভালভ ইউজ করি, অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা মেকানিক্যাল হার্ট ভালভ ইউজ করি। সাধারণত ভালভুলার হার্ট ডিজিজ যদি কোনো পেশেন্টে থাকে, সেখানে মেকানিক্যাল হার্ট ভালভ ইউজ করা হয়। এটার কনসিকুয়েন্সে পরবর্তীতে দেখা যাচ্ছে শিয়ারিং যে স্ট্রেস, সেই স্ট্রেস থেকে হিমোলাইসিস হতে পারে। বা আমরা দেখি যে মানুষ পিটি প্যারেড করে, সেনাবাহিনী, পুলিশ, ওরা যে পিটি প্যারেড করে, সো ওই প্যারেডের সময় আমরা দেখি যে ওখানে যে রিপিটেড ট্রমা হয়, সেখান থেকে আমরা অনেক সময় দেখি ওখানেও হিমোলাইসিস হতে পারে। তাহলে এখানে কিছু অ্যাকোয়ার্ড রিজন আছে, আবার এখানে কিছু জায়গায় আমরা আসলে ইনহেরিটেড রিজনও আসলে পাই। হিমোলাইটিক অ্যানিমিয়ার এই ব্যাপারটাকে বুঝতে গেলে আমরা এই চার্টকে আসলে একটু দেখতে চাই। এই চার্টে যদি আমরা আসলে দেখি, হিমোলাইটিক অ্যানিমিয়ার গ্রস কনসেপ্ট আসলে এই চার্ট থেকে চলে আসে। তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়া আসলে আমাদের দুইভাবে হতে পারে। একটা বললাম কি ইনহেরিটেড, জন্মগতভাবে কোনো একটা ডিফেক্ট আছে, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। তাহলে প্রথমে ইনহেরিটেড আসি। ইনহেরিটেড কি? আমাদের আরবিসির আইদার সেল মেমব্রেনে কোনো একটা ডিফেক্ট, অথবা এনজাইমে কোনো একটা ডিফিসিয়েন্সি আছে, অথবা হিমোগ্লোবিনে কোনো সমস্যা আছে, তিনটার যে কোনো একটা। তাহলে আমাদের আরবিসির সেল মেমব্রেনে কী কী ধরনের অ্যানোমালিস থাকতে পারে বা অ্যাবনর্মালিটি থাকতে পারে? একটা হচ্ছে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, আর একটা হচ্ছে হেরিডিটারি এলিপ্টোসাইটোসিস। নর্মালি আমাদের আরবিসিটা আসলে একটা বাইকনকেভ শেপ থাকার কথা, কিন্তু এটা একটা স্ফেয়ার বা একটা গোলকের মতো হতে পারে, অথবা এটা একটা এলিপ্টোসাইট মানে একটা এরকম একটা শেপের হতে পারে। তাহলে আরবিসি তার নির্দিষ্ট যে শেপ থাকার কথা ছিল, সেই শেপের না হয়ে একটা ডিফারেন্ট একটা শেপ নিছে, হয়তো এটা গোলকের মতো অথবা এরকম এলিপ্টোসাইট। তাহলে এইখানে ডিফেক্ট লাইজ উইদিন দ্য সেল মেমব্রেন। সাধারণত সেল মেমব্রেনের এখানে যে ইন্টিগ্রিটি ধরে রাখার জন্য যেই প্রোটিনগুলো দরকার, সেখানে সাধারণত ডিফেক্ট থাকে। সো সেখান থেকেই সেলের যে নর্মাল শেপটা থাকার কথা ছিল, সেই শেপটা সে ধরে রাখতে পারে না। সো এইটা একটা ইস্যু। তাহলে আমাদের হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, হেরিডিটারি এলিপ্টোসাইটোসিস, এগুলো সবই আমাদের ইনহেরিটেড কন্ডিশন। তাহলে এগুলোও কিন্তু হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে কিন্তু এগুলোর আলোচনাও আসবে।
আরেকটা কি রেড সেল এনজাইম ডেফিসিয়েন্সি, আমাদের রেড সেলের কিছু নির্দিষ্ট এনজাইম আছে যার নির্দিষ্ট কিছু ফাংশন আছে, এই এনজাইমের ডেফিসিয়েন্সি থেকেও হিমোলাইসিস হতে পারে। সেটা কিভাবে? আমরা খুব ফ্রিকোয়েন্টলি আসলে যেটা দেখি সেটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি। নর্মালি এইটাই আমাদের সবচেয়ে বেশি আলোচনা করা হয়। এখানে মূল ব্যাপারটা হচ্ছে এখানে যে এনজাইমগুলো আছে এটা কোনো না কোনো একটা ইম্পর্ট্যান্ট মেটাবলিক পাথওয়ের সাথে রিলেভেন্ট। সো দেখা যাচ্ছে যদি এনজাইম ডেফিসিয়েন্সি থাকে রেড সেলের পক্ষে তখন সার্ভাইভ করা বা পার্টিকুলার নির্দিষ্ট কিছু কন্ডিশনে সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো কোন কোন এনজাইম ডেফিসিয়েন্সি থেকে হিমোলাইসিস হতে পারে? তাহলে একটা হচ্ছে আমরা দেখি যে পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি, বা আমাদের গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি, বা পাইরিমিডিন 5 নিউক্লিওটাইডেস ডেফিসিয়েন্সি, এই এনজাইমে যদি ডেফিসিয়েন্সি থাকে সেখানে রেড সেল সার্ভাইভাল আসলে হ্যাম্পার্ড হয়, কমে যায়, সেখানে আমরা হিমোলাইসিস দেখতে পারি। আর একটা হচ্ছে হিমোগ্লোবিনোপ্যাথিস, আমাদের হিমোগ্লোবিনের মধ্যে কোনো একটা স্ট্রাকচারাল ডিফেক্ট আছে। এখন সেই ডিফেক্টটা আসলে আমরা কী কী রকম পেতে পারি? তাহলে এখানে দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া, যেখানে আমাদের গ্লোবিন চেইনে প্রবলেম, এবং আরেকটা হচ্ছে যেরকম সিকেল সেল ডিজিজ, তাহলে এইগুলো আমাদের আলোচনা আসবে। তাহলে হিমোগ্লোবিনের এখানে একটা ডিফেক্ট আছে, তাহলে আমাদের থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো সব আমাদের হিমোলাইসিসের তাহলে ইনহেরিটেড কজ। তাহলে ইনহেরিটেড কজ অফ হিমোলাইটিক অ্যানিমিয়া যদি আসি, তাহলে এই তিনটা ব্রড হেডিংয়ের আন্ডারে আমরা আলোচনা করি। তাহলে ইনহেরিটেড বাদে আরেকটা আমি বলেছিলাম যে অ্যাকোয়ার্ড রিজন। তাহলে অ্যাকোয়ার্ড কী কী কারণে একটা মানুষের ক্ষেত্রে হিমোলাইসিস হতে পারে? সো এটাকে মোটা দাগে আসলে দুইটা ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে ইমিউনিটি রিলেটেড, একটা ইমিউন মেকানিজম, আরেকটা হচ্ছে নন ইমিউন কজ। তাহলে ইমিউন মেডিয়েটেড রিজনকে এখানে আসলে একটা অ্যান্টিবডির একটা ভূমিকা আছে। এখন অ্যান্টিবডি মিডিয়েটেড আমাদের হিমোলাইসিস, এখন অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইসিসের কথা যখন আসে অটোমেটিক আমাদের মনের মধ্যে কোশ্চেন আসবে, তাহলে কি এখানে কোনো অটো অ্যান্টিবডি থেকে ঘটনাটা ঘটলো? এটা খুব রিজনেবল কোশ্চেন। এখন ব্যাপার হচ্ছে অটো অ্যান্টিবডি এখানে একটা অবশ্যই একটা মেজর পয়েন্ট। তাহলে ইমিউন মেডিয়েটেড যে মেকানিজম সেখানে ডেফিনেটলি অটো অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইসিস আমরা হইতে দেখি, কিছু জায়গায় অ্যালো অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইসিসও হইতে দেখি। তাহলে কোশ্চেন হচ্ছে অ্যালো অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইসিস বলতে আসলে কী বোঝানো হইতেছে? তাহলে অটো অ্যান্টিবডি অ্যালো অ্যান্টিবডি ব্যাপারটা বোঝাই। সো মনে করি এটা হচ্ছে একটা পার্সন, তার এটা হলো তার ব্লাড ভেসেল, এটা হলো তার ব্লাড ভেসেলে থাকা আরবিসি। এখন দুইভাবে এখানে হিমোলাইসিসটা হতে পারে। এক হচ্ছে এই লোকের দেহে কিছু অটো অ্যান্টিবডি প্রডিউস হয়েছে যারা এসে হিমোলাইসিস করে ফেলতেছে, তাহলে এটা তো গেলো অটো অ্যান্টিবডির কথা। অ্যালো অ্যান্টিবডির হিসাবটা কি? মনে করি এই লোকের কোনো একটা কারণে একটা ব্লাড লস হয়েছে, মনে করি এই লোকটার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। তাহলে বি পজিটিভ যদি হয় তার মানে তার যেই রেড সেল, এখানে আমরা বি অ্যান্টিজেনটা পাই, রাইট? এখানে বি অ্যান্টিজেনটা পাবো, আর প্লাজমাতে আমরা অ্যান্টি এ প্রেজেন্ট পাবো, রাইট? অ্যান্টি এ অ্যান্টিবডি প্রেজেন্ট পাবো, সহজ কথা। এখন মনে করি এই লোকের ব্লাড লসের কারণে তাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, কিন্তু আমরা ভুল করে তাকে বি পজিটিভ ব্লাড না দিয়ে তাকে আমরা ভুল করে এ পজিটিভ ব্লাড দিয়ে ফেলছি, যে কোনো একটাভাবে মিস্টেকটা হইতে পারে, অথবা সাপোজ ও পজিটিভ ব্লাড দিয়ে ফেলছি। তাহলে এখন ডোনারের যে ব্লাড, ডোনার ব্লাডের মধ্যে কি আছে? ডোনার ব্লাডের মধ্যে আমাদের যে রেড সেলগুলো আমরা দেখব, সেই রেড সেলের মধ্যে এখানে দেখব এ অ্যান্টিজেন, তাহলে এ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। এখন আচ্ছা এই ও পজিটিভ বাদ দিই, এ দিয়ে হিসাব করি, তাহলে ডোনারের এখানে এ অ্যান্টিজেন আছে। এখন এই আরবিসি যখন এই লোকের দেহের মধ্যে প্রবেশ করলো, তখন এই লোকের দেহের যে সার্কুলেশনে তো অ্যান্টি এ অ্যান্টিবডি প্রেজেন্ট, অ্যান্টি এ অ্যান্টিবডি প্রেজেন্ট। ও তো না, ও তো হচ্ছে ইউনিভার্সাল ডোনার, তো এটা হবে না, তো এ দিয়ে হিসাব করি। তাহলে এখন অ্যান্টি এ সার্কুলেশনে যেটা আছে সেটাই ডোনার আরবিসিকে ভেঙে ফেলবে। তাহলে ডোনার আরবিসি এখানে যে ভেঙে গেল, হিমোলাইসিস হলো, এটাও কিন্তু একটা অ্যান্টিবডির জন্যই হয়েছে, কিন্তু এই অ্যান্টিবডিটা তোর অটো অ্যান্টিবডি না, এই অ্যান্টিবডিটা হচ্ছে এখানে অ্যালো অ্যান্টিবডি। সো এইখানে আমাদের অ্যালো অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইসিসটা আসলে এরকম মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন বা এই ধরনের ইভেন্টসগুলো থেকে হতে দেখি। তাহলে আমাদের হিমোলাইসিস তাহলে একটা হচ্ছে অ্যাকোয়ার্ডের মধ্যে ইমিউন মেডিয়েটের মধ্যে একটা হচ্ছে অটো অ্যান্টিবডি মিডিয়েটেড, একটা হচ্ছে অ্যালো অ্যান্টিবডি মিডিয়েটেড। অ্যালো অ্যান্টিবডি মিডিয়েট তাহলে কি হচ্ছে? ট্রান্সফিউশন রিয়াকশন থেকে, বা হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউ বর্ন। হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউ বর্নের ব্যাপারটা কি? মা হচ্ছে রেসাস নেগেটিভ আর বাচ্চা হলো রেসাস পজিটিভ, এরকম যদি হয় ফার্স্ট প্রেগনেন্সিতে তেমন কিছু হবে না, ফার্স্ট প্রেগনেন্সিতে মা সেন্সিটাইজেশন হবে, বাট সেকেন্ড প্রেগনেন্সি থেকে দেখা যাচ্ছে ফিটাস অ্যাফেক্টেড হওয়া শুরু করবে।
সো দিস ইজ দ্য থিং। তাহলে এটা হলো আমাদের রেড সেল অ্যান্টিজেন ইনডিউসড, এটা এখানে অ্যালো অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইসিস, এখানে এটা হচ্ছে। তাহলে এবার আসি অটো অ্যান্টিবডি। তাহলে আমাদের অটো অ্যান্টিবডি থেকে যদি হিমোলাইটিক অ্যানিমিয়া হয় তখন এটাকে আমরা আসলে কীভাবে এক্সপ্লেন করি? নর্মালি এটাকে আসলে আমরা অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া এইভাবে আসলে এক্সপ্লেন করি। একটা অটো অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইসিস যদি হয় বা অটো অ্যান্টিবডি মিডিয়েটেড হিমোলাইটিক অ্যানিমিয়া যদি হয়, এই কন্ডিশনটাকে আমরা অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া এইভাবেই আসলে কনসিডার করে থাকি। এখন এই যে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এটা আসলে মোটা থাকে দুই রকম। একটাকে আমরা বলি ওয়ার্ম, একটাকে বলি কোল্ড। ওয়ার্ম কখন বলছি, কোল্ড কখন বলছি? তাহলে যখন বলি অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ডেফিনেটলি একটা অটো অ্যান্টিবডি আছে। এই অটো অ্যান্টিবডির কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা আসলে এটাকে ভাগ করে ফেলছি। সো ওয়ার্ম যেটা, ওয়ার্মের ক্ষেত্রে নর্মালি আমরা আসলে ইমিউনোগ্লোবিউলিন জি এটাই এখানে প্রাইমারি, আর কোল্ডের এখানে ইমিউনোগ্লোবিউলিন এম। তাহলে অটো অ্যান্টিবডির নেচার হচ্ছে যেটা কোল্ড অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, সেখানে ইমিউনোগ্লোবিউলিন এম মেডিয়েটেড হিমোলাইসিস আমরা দেখি। যেটা ওয়ার্ম অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, সেখানে মূল হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। এখন ঘটনা হলো কেন এটাকে ওয়ার্ম বলছি, কেন এটাকে কোল্ড বলছি? সো ওয়ার্ম বলার রিজন হচ্ছে এইখানে যে অটো অ্যান্টিবডি, এইটা ল্যাবরেটরিতে যখন আমরা আসলে অ্যানালাইসিস করছি তখন আমরা দেখছি এইটা তার নির্দিষ্ট যে অ্যান্টিজেন সেটার সাথে সবচেয়ে বেটার বাইন্ড করতে পারে অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এবং যখন আমি কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বলছি, এখানে যে অটো অ্যান্টিবডি সে তার নির্দিষ্ট যে অ্যান্টিজেন তার সাথে সে সবচেয়ে ভালো বাইন্ড করতে পারে যখন টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে এই অটো অ্যান্টিবডির নেচার, যে সে তার নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে সবচেয়ে ভালো, সবচেয়ে অপটিমামভাবে বাইন্ড করতে পারবে যখন টেম্পারেচার ওই জায়গাটাতে 4 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এই জন্য এটাকে কোল্ড বলা হচ্ছে। আর ওয়ার্ম বলা হচ্ছে কি, কারণ এটা 37 ডিগ্রি সেলসিয়াসে তার নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে সবচেয়ে অপটিমামভাবে বাইন্ড করতে পারে। এখন আমাদের মনের মধ্যে এখানে যেখানে কনফিউশনটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে, তাহলে এখানে হিউম্যান বডি টেম্পারেচার 4 ডিগ্রি হলে এটা কাজ করবে, ব্যাপারটা কি এইরকম? উত্তর হচ্ছে না। আমাদের কোর বডি টেম্পারেচার কখনো 4 ডিগ্রি সেলসিয়াস হওয়া সম্ভব না। কোর বডি টেম্পারেচার যদি 4 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ততক্ষণে পেশেন্ট মরে যাবে। 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে কোর বডি টেম্পারেচার গেলেও মানে ইটস ভেরি আনলাইকলি টু লিভ। 32-এর নিচে গেলে আসলে সেটা মানে সিভিয়ার ইয়েতে চলে যায়। সো সেখানে 4 ডিগ্রি সেলসিয়াস তো কোর বডি টেম্পারেচার হওয়া সম্ভবই না। সো এটা আসলে আমরা ল্যাবরেটরিতে যখন আমরা অ্যানালাইসিস করি তখন আমরা দেখি। বাট এইখানে এরা যে কোনো বডি টেম্পারেচারেই আসলে এরা তার নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে আসলে বাইন্ড করতে পারে, করতে যে পারে না তা না, কিন্তু সবচেয়ে বেটার বাইন্ড করে কখন, কোশ্চেন হচ্ছে সেটা। সো এখন যেটা কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এইটা ডেফিনেটলি যখন এনভায়রনমেন্টাল কোল্ড থাকবে বা কোল্ড এক্সপোজার থাকবে সেখানে এটা আরেকটু বেশি ভালো প্রমিনেন্টলি বোঝা যাবে। বাট দ্যাট ডাজেন্ট মিন যে কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া গ্রীষ্মকালে একটা পার্সনের হবে না। ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা এটা না। এটা হচ্ছে জাস্ট ওই অ্যান্টিবডি যেটা আছে সেটার নেচারটাকে ডেসক্রাইব করতে গিয়ে আমরা সেই প্রপার্টিস ধরে আমরা আসলে কথাটা বলি। তাহলে এখানে আমরা বলছি যে আমাদের এখানে ওয়ার্ম অ্যান্টিবডি, কোল্ড অ্যান্টিবডি। তাহলে একটা হচ্ছে ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, একটা হচ্ছে কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে এটাকে আমরা এইভাবে বলি, ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, এটাকে বলি আমরা কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কখন হয় আর কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কখন হয়? তাহলে কারণগুলোকে আমাকে অবশ্যই জানতে হবে, কারণ এই জায়গা থেকে আমাদের এমআরসিপি পার্ট 1, এফসিপিএস পার্ট 1 সব জায়গায় মাল্টিপল টাইমস আমাদের এখানে কোশ্চেন আসে। তাহলে প্রথম কথা, একটা তো অবশ্যই সব জায়গায় প্রাইমারি কন্ডিশন থাকে যেটা ইডিওপ্যাথিক, তাহলে সব জায়গায় প্রাইমারি কন্ডিশন আছে। লেটস টক অ্যাবাউট দ্য সেকেন্ডারি রিজনস। তাহলে সেকেন্ডারি কোন কোন রিজনে আমাদের এই হিমোলাইটিক অ্যানিমিয়াটা হয়? তাহলে প্রথমে আসি ওয়ার্মের কথা। তাহলে ওয়ার্মের ক্ষেত্রে সবচেয়ে কমনলি দেখি আমরা এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন এসএলইর ক্ষেত্রে আমরা ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া পাই, এটাই সবচেয়ে কমন। কিন্তু এখানে যদিও এখানে লেখা নাই কোল্ডের কথা, বাট কিছু রেয়ার অকেশনে এসএলই থেকে আমরা কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াও কিছু জায়গায় পাইতে পারি। এমআরসিপিতে আলোচনা করতে গেলে এটা ডিসকাশন কিছু জায়গায় চলে আসে, বাট যদিও এখানে জিনিসটাকে ডিসকাশন করা হয় নাই, কারণ নর্মালি আসলে এসএলই থেকে ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াটাই আমরা পাই। বাট কিছু রেয়ার কিছু অকেশনসে এসএলই থেকে কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার ডিসকাশন আসতে পারে। সো এইটাকে আমরা এখানে নাই সেজন্য ওভাবে বলবো না, বাট আমি জাস্ট একটু জানায় রাখতেছি। বাট রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এসএলই আমরা ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াটাই আমরা মাথায় রাখবো। এর বাইরে কিছু ড্রাগ কজ আছে, এই ড্রাগ কজ থেকে এমআরসিপিতে মাল্টিপল টাইমস কোশ্চেন আসছে। তাহলে কোন কোন ড্রাগের কারণে ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হইতে পারে? তাহলে একটা হচ্ছে লিভোডোপা, আলফা মিথাইল ডোপা, মেফেনামিক অ্যাসিড।
খুব রেয়ার অকেশনে পেনিসিলিন, কুইনিডিন, ফ্লুডারাবিন। তাহলে লিভোডোপা, যেটা পার্কিনসন ডিজিজ আমরা দিচ্ছি, মিথাইল ডোপা। আলফা মিথাইল ডোপাটা আসলে অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট হিসেবে আগে ইউজ করা হতো প্রেগনেন্সিতে, এখন এটা খুব বেশি আমরা সহজে দিতে চাই না। তারপরে মেফেনামিক অ্যাসিড, যেটা একটা এনএসাইড, যেটা অনেক সময় পেশেন্টের যদি মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় যদি পেশেন্টের খুব পেইন হয়, পেইনফুল মেনস্ট্রুয়েশন, সেখানে এটাকে ইউজ করা হয়। অ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিন আছে, কুইনিডিন আছে, ফ্লুডারাবিন। আচ্ছা, ফ্লুডারাবিনটা কি? ফ্লুডারাবিনটা আসলে এক ধরনের কেমোথেরাপিউটিক এজেন্ট, যেটা আমরা লিউকেমিয়াতে আসলে ইউজ করি। সো এইগুলো হচ্ছে আমাদের ড্রাগ, যেখান থেকে ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আসতে পারে। এখন এখানে এক্সট্রা একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ফ্লুডারাবিন, তাহলে কি একটা পেশেন্টের লিউকেমিয়ার ট্রিটমেন্টে ফ্লুডারাবিন আমরা কিছু জায়গায় ইউজ করি। তাহলে দেখা যাচ্ছে এমআরসিপিতে এরকম সিনারি অনেক সময় আসে যে একটা পেশেন্টের সাপোজ লিউকেমিয়া আছে, লিউকেমিয়া হওয়ার পরে পেশেন্টের এটার জন্য ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ট্রিটমেন্ট চলাকালীন সময় পেশেন্টের অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার ডেভেলপ করছে, বা পেশেন্টের হিমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার ডেভেলপ করছে, বা অ্যানিমিয়া ডেভেলপ করছে নতুনভাবে। তাহলে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? অথবা সেখান থেকে ওইটার উপর বেস করে তখন কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? এর বাইরে আর কেন কেন হতে পারে? লিমফয়েড ম্যালিগনেন্সি। একটা সিম্পল কথা বলি, যে কোনো লিমফয়েড ম্যালিগনেন্সির আলোচনা যখন আসে, তাহলে বি সেল যদি ইনভলভড হয়, একটা লিমফয়েড ম্যালিগনেন্সি থাকলে বি সেল ইনভলভড হলে ও যে কোনো অ্যাবারেন্ট প্রোডাক্ট তৈরি করতে পারে। বি সেল থেকে তো আলটিমেটলি প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। এখন ওখানে যদি একটা ম্যালিগনেন্ট কন্ডিশন থাকে, সেখান থেকে অনেক অ্যাবারেন্ট প্রোডাক্ট তৈরি হতে পারে। সো যে কোনো রকম বি সেল ম্যালিগনেন্সিতে সে যে কোনো রকম অটো অ্যান্টিবডি তার পক্ষে প্রডিউস করা সম্ভব। সো এইখান থেকেও তাহলে আমরা লিমফয়েড টাইপ অফ ম্যালিগনেন্সি, যেখানে বি সেল ইনভলভড আমরা দেখবো, সেখানে আসলে যে কোনো ধরনের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমও দেখা যাবে তৈরি হইতে পারে, হ্যাঁ, এইসব অটো অ্যান্টিবডির কারণে। আবার এখানে যে ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, সেগুলোও হইতে পারে। সো লিমফোমা, সিএলএল, মাল্টিপল মায়োলোমা, যেগুলো লিমফয়েড ম্যালিগনেন্সি আছে, সহজ কথা, তাহলে এই সব জায়গাতেও আমরা ওয়ার্ম অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া আসলে পাইতে পারি। যেমন লিমফোমাতে এই যে কোল্ড অটো অ্যান্টিবডিও হইতে পারে। তাহলে আমাদের বি সেল মিডিয়েটেড কোনো এরকম কন্ডিশন যদি থাকে, এরকম অ্যাবারেন্ট প্রোডাক্ট সে তখন তৈরি করতেই পারে, এবং সেইখানে আমরা এই অটো অ্যান্টিবডিগুলো প্রডিউস হইতে দেখি। এর বাইরে আরও কিছু আদার ম্যালিগনেন্সের একটা অ্যাবারেন্ট প্রোডাক্ট তৈরি করতেছে, তাহলে লাং, কোলন, রেনাল সেল কার্সিনোমা, ওভারিয়ান টিউমার, থাইমোমা, তাহলে এরকম যে ম্যালিগনেন্সিগুলো আছে, সেখানেও আসলে তাহলে আমরা এই ওয়ার্ম অটো অ্যান্টিবডি হিমোলাইটিক অ্যানিমিয়া আসলে এগুলোকে প্রডিউস হইতে দেখতে পারি। আদার কিছু রিজন আছে, আলসারেটিভ কোলাইটিস, এইচআইভি। আমরা একটু এইচআইভিটাকে একটু মাথায় রাখবো। এইচআইভি পেশেন্টে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া হইতে পারে, এমআরসিপিতে কোশ্চেন। আলসারেটিভ কোলাইটিস থেকে হিমোলাইটিক অ্যানিমিয়ার ব্যাপারটা খুবই রেয়ার একটা ব্যাপার, বাট ইট শুড বি নোটেড। এসবিএতে আসলে যেন আমরা দাগায় আসতে পারি। আচ্ছা, তাহলে এবার আসি কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার রিজনগুলোকে। তাহলে প্রাইমারি বাইরে সেকেন্ডারিগুলো নিয়ে কথা। সেকেন্ডারিতে আমরা একটু সহজে মনে রাখি, কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া মোস্টলি আমরা যেটা এনকাউন্টার করি সেটা হচ্ছে ডিউ টু সাম ইনফেকশন। কোন ইনফেকশন? ইনফেকশিয়াস মোনোনিউক্লিওসিস, এপস্টেইন বায়োর ভাইরাসের জন্য হতে পারে। তারপরে মাইকোপ্লাজমা নিউমোনিয়া, ভেরি কমন। মাইকোপ্লাজমা নিউমোনিয়া থেকে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হতে পারে, এবং এমআরসিপি পার্ট 1 এখান থেকে অসংখ্য কোশ্চেন আসছে যে একটা পেশেন্টের অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয়েছে উইথ মাইকোপ্লাজমা নিউমোনিয়া, পেশেন্টের এখন অ্যানিমিয়া ডেভেলপ করছে, কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, খুবই অসংখ্যবার। তাহলে আমাদের এখানে এপস্টেইন বায়োর ভাইরাস, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, এই দুটোকে রাখতে হবে। এর বাইরে সিফিলিস থেকেও সামটাইমস এটা হতে পারে। আর একটু আগে যেটা বললাম যে লিমফোমা বা লিমফোপ্রোলিফারেটিভ কন্ডিশন, এগুলোতেও আমরা কোল্ড অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ হইতে দেখতে পারি। তাহলে দিস আর দ্য অটো অ্যান্টিবডি রিলেটেড হিমোলাইসিস। তাহলে এতক্ষণ ধরে আমরা ইমিউন মেডিয়েটেড হিমোলাইসিসের আলোচনা করে ফেলছি। এখন ইমিউন মেডিয়েটেড হিমোলাইসিসের বাইরেও আমরা বলেছিলাম একটু আগে একদম শুরু দিকে যে নন ইমিউন মেডিয়েটেড হিমোলাইসিস হতে পারে, বেসিক্যালি মেকানিক্যাল কিছু ইস্যু থাকে। তাহলে সেইগুলা কী কী থাকবে, সেগুলো কী কী হতে পারে, সেগুলোকে একটু আমরা তাহলে ডিসকাশন করি। তাহলে ফার্স্টে আসি মেকানিক্যাল। সো মেকানিক্যালটা আমরা আসলে বেশি কমনলি দেখি। তাহলে প্রস্থেটিক ভালভ, সাধারণত মেটালিক প্রস্থেটিক ভালভ। হ্যাঁ, এখানে কিন্তু বায়োলজিক ভালভে কিন্তু আসলে এটা হবে না, শুধুমাত্র মেটালিক ভালভে এটা হয়। দেখা যাচ্ছে আমরা মেটালিক ভালভ, হ্যাঁ, এভিআর করতেছি, এমভিআর করতেছি, অনেক পেশেন্টের ডিভিআর করা হয়, হ্যাঁ, অ্যাওরটিক ভালভ রিপ্লেসমেন্ট, মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট বা ডুয়েল ভালভ রিপ্লেসমেন্ট, হ্যাঁ, দেখা যাচ্ছে মেটালিক ভালভ দিয়ে অনেক পেশেন্টে করা হয়। এটা কিন্তু বাংলাদেশেও খুব ফ্রিকুয়েন্টলি করা হয়। তাহলে প্রস্থেটিক ভালভ যাদেরকে আমরা দিচ্ছি, তাদের একটা নোন কমপ্লিকেশন হচ্ছে তাদের পরবর্তীতে অ্যানিমিয়া হইতে পারে। সো অ্যানিমিয়াটা আসলে কেন হচ্ছে? ভালভ থেকেও হিমোলাইসিস হয়, মেকানিক্যাল শিয়ার স্ট্রেস অনেক বেশি বেড়ে গেলে সেখান থেকে হিমোলাইসিস হয়। তাহলে এটা একটা রিজন। এর বাইরে আর কি আছে? মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়াটা আমরা কোথায় দেখি? পার্টিকুলারলি 3টা কন্ডিশন। এক, ডিআইসি,
হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। এই তিনটা কন্ডিশনে আমরা মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া দেখি। মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, সংক্ষেপে মাহা লিখি আমরা অনেক সময়। সো এটা একটা কমন ইস্যু। আরেকটা হচ্ছে মার্চ হিমোগ্লোবিন ইউরিয়া। এটা আসলে কাদের ক্ষেত্রে পাই? যারা ওই যে পিটি প্যারেড করে, লম্বা সময় ধরে যারা প্যারেড করে, আর্মিদের মধ্যে এটা একটু বেশি দেখতে পাই। এর বাইরে কিছু ইনফেকশন থেকেও হিমোলাইসিস হতে পারে, কিছু কেমিক্যাল বা ফিজিক্যাল স্ট্রেস বা ইনসাল্ট থেকেও এটা হতে পারে। তাহলে কোন কোন ইনফেকশন থেকে হিমোলাইসিস হতে পারে? তাহলে একটা হচ্ছে ম্যালেরিয়া। আমরা সবাই জানি ম্যালেরিয়া কীভাবে হিমোলাইসিস করে। ম্যালেরিয়ার যেই আমাদের সিজোগনি, এরাইথ্রোসাইটিক সিজোগনি, ওটার যে লাইফ সাইকেল যদি আমরা দেখি, সে কীভাবে হিমোলাইসিস করে, উই অল নো দ্যাট। আর কিছু টক্সিন, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, এটার যে টক্সিন, সেই টক্সিন মেডিয়েটেড হিমোলাইসিস হতে পারে। সো এইটা হলো আমাদের একটা কারণ। এর বাইরে সে কেমিক্যাল বা ফিজিক্যাল স্ট্রেস বা ইনসাল্ট বললে কথাটা মনে হয় ভালো হয়। তো কী ধরনের কেমিক্যাল ইনসাল্ট বা ফিজিক্যাল ইনসাল্ট থেকে হিমোলাইসিস হতে পারে? সবচেয়ে কমনলি যেটা আগে বলবো সেটা হচ্ছে বার্নের কথা বলবো। সো বার্নের ব্যাপারটা আমি একটু মাথায় রাখি। এবার আসি ড্রাউনিংয়ের ব্যাপারটা। আসলে এখানে সল্ট ওয়াটার ড্রাউনিং, ফ্রেশ ওয়াটার ড্রাউনিং, এখানে কিছু আলোচনা আছে। এখন মনে করি যে আমাদের হিমোলাইসিসটা কোথায় আমরা খুব বেশি কীভাবে পাই? মনে করি যে একটা পার্সন ড্রাউনিং হয়েছে, সে এখন পানি খেয়ে ফেলছে অনেক। এখন যখন আমরা দেখব যে মিঠা পানিতে ড্রাউনিং হয়েছে, ফ্রেশ ওয়াটার ড্রাউনিং, তো সে যখন পানি প্রচুর পরিমাণে খেয়ে ফেলে, তার মানে পানি যখন ইয়েতে ঢুকে পড়ে, তো দেখা যাচ্ছে যে প্লাজমাতে প্রচুর পরিমাণে পানি চলে আসছে। এখন প্লাজমার এখানে অসমোলারিটি কম আর আরবিসির অসমোলারিটি বেশি। তখন কি হয়? এই প্লাজমা থেকে পানি আরবিসির মধ্যে ঢোকা শুরু করে, তখন আরবিসিটা আস্তে আস্তে সোলিং হয়, একটা সময় যে ফেটে যায়। তাহলে এইভাবে একটা হিমোলাইসিস হয়। আর যদি সল্ট ওয়াটার ড্রাউনিং হয়, সেখানে আসলে দেখা যাচ্ছে যে আরবিসিটা শ্রাঙ্কেন হয়, আরবিসিটা সেখানে শ্রাঙ্কেন হবে। সো ফ্রেশ ওয়াটার ড্রাউনিংয়ের ক্ষেত্রে আমরা মানে এই ব্যাপারটা একটু বেশি দেখি। তাহলে ড্রাউনিং একটা গেল। আর এর বাইরে আরও কিছু হিসাব আছে, যেমন উইলসন ডিজিজ। তাহলে এখানেও আমরা আসলে হিমোলাইসিস হতে দেখি। আরেকটা হচ্ছে অক্সিডেটিভ ড্রাগ, যেমন ড্যাপসন, ম্যালোপ্রিম। এখানে আসলে কিছু কথা আছে। জাস্ট ড্যাপসন বা ম্যালোপ্রিম কোনো কনটেক্সট ছাড়া পেশেন্টকে দিলে সেখান থেকে হিমোলাইসিস আসলে যতটুকু হয় তার থেকে বেশি আসলে দেখা যায় যে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সির একটা স্ট্যাটাস থাকে। এরকম পেশেন্টের ক্ষেত্রে এইগুলার জন্য হিমোলাইসিসটা আসলে একটু বেশি হয়। দেখা যাচ্ছে যে একটা নর্মাল পার্সনকে ড্যাপসন দিলে সেখান থেকে হিমোলাইটিক অ্যানিমিয়া ইটস ভেরি আনলাইকলি বা খুবই রেয়ার অকেশন আমি বলবো, কারণ ওখানে এটার জন্য অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। কিন্তু অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গেলে হিমোলাইসিসের ব্যাপারটা সেখানে আমরা সবচেয়ে বেশি আসলে অবজার্ভ করি, যেখানে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি আছে। বাট স্টিল এটাকে আমরা একটু মাথায় রাখবো, ম্যালোপ্রিম, ড্যাপসন। আচ্ছা, এর বাইরে কিছু অ্যাকোয়ার্ড অ্যাবনর্মাল মেমব্রেন, যেমন প্যারক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। এখানে আসলে মূল সমস্যাই হচ্ছে জিপিআই নামক একটা অ্যাঙ্কর প্রোটিন, সেটার একটা ডেফিসিয়েন্সি থাকে। সো ডেফিসিয়েন্সি থাকলে যেটা হয়, কমপ্লিমেন্ট মেডিয়েটেড হিমোলাইসিস হয়ে যায়। সো তখন আমরা দেখি কমপ্লিমেন্ট মেডিয়েটেড হিমোলাইসিস হয়ে যাচ্ছে। সো এখান থেকেও আমাদের পেশেন্টের আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া সেখানে ডেভেলপ হইতে দেখতে পারি। তাহলে দেজ আর দ্য রিজনস অফ অ্যাকোয়ার্ড কজ অফ আমরা বলবো যে হিমোলাইটিক অ্যানিমিয়া, নন ইমিউন অ্যাকোয়ার্ড কজ অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে আমরা মোটা দাগে যে চার্ট বললাম, এই চার্ট হচ্ছে একটা সামারি। এখন এটারই আমরা একটু ডেসক্রিপটিভ আলোচনা এবার আমরা ডিভিশন থেকে আসবো। তাহলে এবার হিমোলাইটিক অ্যানিমিয়া থেকে আমাদের আলোচনা শুরু করি। তাহলে একটা হিমোলাইসিস আমরা আসলে কখন বলি? যেটা একদম শুরুর দিকে বললাম যে একটা হিমোলাইসিস আসলে তখনই বলছি যখন আসলে আমাদের একটা নর্মাল আরবিসির লাইফ স্প্যান 120 দিনের থেকে কমে গেছে। তো দেয়ার ইজ শর্টেনিং অফ দ্য লাইফ স্প্যান। এখন কারণ আরবিসি 120 দিন পরে তো সে হিমোলাইসিসই হচ্ছিল। সো এটাকে হিমোলাইটিক অ্যানিমিয়া আসলে তখনই বলতেছি, বা হিমোলাইসিস আমি আসলে তখনই বলি যখন 120 দিনের আগে ঘটনাটা ঘটতেছে। 120 দিনের পরে ঘটলে কিন্তু আমি এটা না বদার করতাম না। এখন কেন হিমোলাইটিক অ্যানিমিয়া হয় অলরেডি এটা আমরা ডিসকাস করে ফেলছি। এখন কোন একটা পেশেন্টের ক্ষেত্রে যখন হিমোলাইসিস হয়, প্রচণ্ড হিমোলাইসিস হচ্ছে, তাহলে হিমোলাইসিস হলে আমাদের বডি সেটাকে কিভাবে কম্পেনসেট করার চেষ্টা করে। সো কম্পেনসেট করার চেষ্টা হচ্ছে সে বোন ম্যারোতে খুবই প্রেশার দিয়ে এরাইথ্রোপোয়েসিসকে বাড়ায় ফেলে। নর্মালি একটা জায়গায় যখন হিমোলাইসিস হতে থাকে, সেটা ইন্ট্রাভাস্কুলার হোক, এক্সট্রাভাস্কুলার হোক, যেখানেই হোক না কেন, হিমোলাইসিস হলে আমাদের ফিজিওলজিক্যাল কম্পেনসেশনের একটা প্রচেষ্টা নেওয়া হয়। এবং এই কম্পেনসেশনটা কীভাবে হয়? আমাদের যে বোন ম্যারো,
এই বোন ম্যারো তখন হাইপার অ্যাক্টিভিটি করে সে হলো বেশি বেশি করে এরাইথ্রোপোয়েসিস করার চেষ্টা করে। এখন নর্মালি আমাদের যে বোন ম্যারো এটা কতটুকু পর্যন্ত আসলে কভার আপ করতে পারে, অ্যাটলিস্ট 8 গুণ পর্যন্ত প্রোডাকশন, নর্মাল প্রোডাকশনের থেকে সে 8 গুণ পর্যন্ত প্রোডাকশন বাড়ায় পুরো ব্যাপারটাকে কম্পেনসেট করার চেষ্টা করতে পারে। তাহলে ব্যাপারটা হচ্ছে একটা পার্সনের মনে করি যে কোনোভাবে হিমোলাইসিস হচ্ছে, সেটা থ্যালাসেমিয়া থেকে হোক, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া থেকে হোক, যে কোনো কারণে হোক, হিমোলাইসিস হলে ওই পেশেন্টের তখনই অ্যানিমিয়া ডেভেলপ করবে যেই মোমেন্টে পেশেন্টের এই কম্পেনসেটরি মেকানিজম ফেল করছে, বা কম্পেনসেটরি মেকানিজমের থেকেও হিমোলাইসিসটা তার থেকেও বেশি হচ্ছে। মানে ব্যাপার হচ্ছে একটা পেশেন্টের হিমোলাইসিস হচ্ছে, হিমোলাইসিস হলে তখনই তার অ্যানিমিয়া হবে না। কেন অ্যানিমিয়া হবে না? বিকজ ওই মোমেন্টে বোন ম্যারো এক্সট্রা এরাইথ্রোপোয়েসিস করে সেটাকে কভার করার চেষ্টা করবে, এবং এইটার কতটুকু লিমিট? 8 গুণ পর্যন্ত। তাহলে নর্মালি যতটুকু সে এরাইথ্রোপোয়েসিস করতে পারে আমাদের বোন ম্যারো, তার 8 গুণ পর্যন্ত তার কম্পেনসেটরি প্রোডাকশন মেকানিজম আছে। এখন যেই মোমেন্টে আমার হিমোলাইসিস আমার এই কম্পেনসেটরি মেকানিজমের থেকেও অধিক পরিমাণে হবে, তখনই আমরা দেখব যে পেশেন্ট ক্লিনিক্যালি এভিডেন্ট অ্যানিমিয়া নিয়ে আসবে। তার আগ পর্যন্ত কিন্তু পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে আসবে না। পেশেন্টের আন্ডারলাইং প্যাথোলজি আছে কিন্তু অ্যানিমিয়া তখনই হচ্ছে না। অ্যানিমিয়াটা তখনই হবে যখন আমার এই কম্পেনসেটরি মেকানিজম ও মানে সাপ্রেস করেও তার থেকে বেশি পরিমাণে হিমোলাইসিস হচ্ছে, সেই মোমেন্টেই আমার অ্যানিমিয়াটা হবে। সো বোন ম্যারোটা আসলে যখনই আমরা দেখি যে হিমোলাইসিস হচ্ছে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে, 6 থেকে 8 গুণ পর্যন্ত সে আরবিসি প্রোডাকশন বাড়ায় দেয়, অ্যাক্টিভ বোন ম্যারো ভলিউম সেই মোমেন্টে অনেক বেশি বেড়ে যায়, এবং সে রেটিকুলোসাইট প্রিম্যাচিউর রেটিকুলোসাইটও ব্লাডে রিলিজ করতে থাকে টু মেক ইট কম্পেনসেট। তাহলে কম্পেনসেশনের জন্য সে এত কিছু করে। এই কম্পেনসেশনের থেকেও যখন হিমোলাইসিস বেশি হয়ে যায়, হোয়েন দ্য রেট অফ ডিস্ট্রাকশন এক্সিড দিস, তখনই আসলে পেশেন্ট ক্লিনিক্যালি অ্যানিমিয়া নিয়ে আমাদের কাছে আসে। তাহলে আন্ডারলাইং প্যাথোলজি হওয়ার পরেও ক্লিনিক্যালি এভিডেন্ট অ্যানিমিয়া পাইতে আমাদের আসলে এতটুকু বাধা অতিক্রম পার করে আসলে আসতে হয়। সো যেই মোমেন্ট আসলে আমি অ্যানিমিয়া পাইছি, ততক্ষণে আসলে আমার বুঝতে হবে যে প্যাথোলজিটা আসলে অনেক ভেতরে অনেক কিছু করে ফেলছে, মানে প্যাথোলজিটা যথেষ্ট পরিমাণ মানে বড় হয়ে বসে আছে, এটা ছোট জায়গায় নাই। এটা অ্যানিমিয়া পাওয়ার অর্থ আন্ডারলাইং প্যাথোলজি অলরেডি গন টু ফার। তাহলে এখন আমাদের হিমোলাইসিস যে হচ্ছে সেটাকে আমরা কীভাবে বুঝবো? কারণ অ্যানিমিয়া তো অনেক কারণে হতে পারে। একটা পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হইতে পারে, একটা পেশেন্টের ফলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হইতে পারে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হইতে পারে। তাহলে অ্যানিমিয়া তো ডেফিসিয়েন্সি থেকেও হইতে পারে, ব্লাড লস থেকেও হইতে পারে। তাহলে হিমোলাইসিস থেকে অ্যানিমিয়া হয়েছে সেটাকে আমি কিভাবে বুঝবো? তাহলে ফিচার অফ হিমোলাইসিস বা সাম জেনারেল ফিচার্স অফ হিমোলাইসিস সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে লেটস টক অ্যাবাউট দ্য ফিচার্স। তাহলে একটা পেশেন্টের যে হিমোলাইসিস হচ্ছে এটার কিছু হলমার্ক আছে। তাহলে আমরা এখানে হলমার্কগুলো কি? একটা হচ্ছে ডেফিনেটলি হিমোগ্লোবিন কম থাকবে, এটা তো আসলে যে কোনো অ্যানিমিয়াতেই কম থাকবে, বাট অবশ্যই হিমোলাইসিসেও হিমোগ্লোবিন কম থাকবে। এখন একটা জায়গায় হিমোলাইসিস হওয়ার অর্থ কী? একটা জায়গায় হিমোলাইসিস হওয়ার অর্থ হচ্ছে হিম ভাঙছে, হিমোগ্লোবিন ভাঙছে, সেখান থেকে হিম এবং গ্লোবিন আলাদা হবে, হিম মেটাবলিজম হবে, বিলিরুবিন তৈরি হবে। তাহলে এই যে বিলিরুবিন কনজুগেশন হবে লিভারে। যেই মোমেন্টে আমার হিমোলাইসিসটা ওই কনজুগেশনের রেটের থেকে বেশি হবে, তখনই তো আমার আনকনজুগেটেড হিমোগ্লোবিন লেভেল আমি বেশি দেখবো, প্রি হেপাটিক জন্ডিসের বেসিক হিসাব যেটা আমরা আগে পড়ছি। সো স্বাভাবিকভাবে হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা আনকনজুগেটেড বিলিরুবিন দেখি, এবং এখানে পেশেন্টের যে জন্ডিস হয় সেই জন্ডিসটা হলো প্রি হেপাটিক জন্ডিস, তাই না? তাহলে এখান থেকে পেশেন্টের প্রি হেপাটিক জন্ডিস হয়। তাহলে ঠিক আছে, তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন লেভেলটা এখানে আমরা বেশি পাবো। আর কি পাবো? ল্যাকটেড ডিহাইড্রোজেনাস লেভেলটা বেশি। আসলে এখানে একটা ব্যাপার কি, যে কোনো জায়গায় যেখানে সেল টার্ন ওভার অনেক বেশি, যেখানে প্রচুর সেল লাইসিস হচ্ছে, সেটা হিমোলাইটিক অ্যানিমিয়া হোক, কোনো একটা কেমোথেরাপি দেওয়ার সময় টিউমার সেল লাইসিস হোক, অথবা যেখানে যে কোনো জায়গায় যেখানে সেল টার্নওভার অনেক বেশি, যেই কন্ডিশনে এই সেলুলার টার্নওভার অনেক বেশি, সেল লাইসিস হলেই সেখানে সেলুলার কন্টেন্ট রিলিজড হয়, সো ল্যাকটেড ডিহাইড্রোজেনেস সেখানে বাড়বে। সো যে কোনো কন্ডিশন যেখানে প্রচুর সেল টার্নওভার আছে সেইখানে ল্যাকটেড ডিহাইড্রোজেনেস আমরা বেশি পেতে দেখবো। সো এখানেও এটা হবে। আর একটা কি, রেটিকুলোসাইট কাউন্ট অনেক বেশি। এইটা আসলে একটা মেজর ক্লু। কেন? কারণ হিমোলাইসিস যখন হয় তখন আমাদের বোন ম্যারো আসলে পুরো ব্যাপারটাকে কম্পেনসেট করার চেষ্টা করে, এবং ওই কম্পেনসেশনের একটা অংশ হিসেবে বোন ম্যারো প্রচুর পরিমাণ রেটিকুলোসাইটকে আসলে সার্কুলেশনে ছেড়ে দেয়। সো এই জন্য আমরা রেটিকুলোসাইটোসিস
আমরা আসলে এখানে হইতে দেখি। সো রেটিকুলোসাইট কাউন্ট অনেক বেশি। আরেকটা হচ্ছে ইউরিনারি ইউরোবিলিনোজেন। সো এখানে আসলে ব্যাপারটা সিম্পল, যে আমাদের সার্কুলেশনে এনাফ পরিমাণ বিলিরুবিন ঘুরপাক খাইতে থাকে। সো এইটা মেটাবলিজম হয়ে হয়ে আলটিমেটলি ইউরিন দিয়ে যখন পাস করতেছে, সো ইউরিনারি ইউরোবিলিনোজেন লেভেলটা আমরা আসলে বেশি দেখবো, এটা খুবই স্বাভাবিক। তাহলে দেজ আর দ্য হলমার্কস অফ হিমোলাইসিস। এবং এই পয়েন্টটা যেটা বললাম, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এমসিকিউ ইন এফসিপিএস পার্ট 1। ইভেন এখান থেকে এসবিও আসতে পারে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের হলমার্ক অফ হিমোলাইসিস। এখন হিমোলাইসিস যখন হচ্ছে, তখন আমাদের সেকেন্ড কোশ্চেন, হিমোলাইসিসটা কোথায় হচ্ছে? এখন আমাদের হিমোলাইসিস বেসিক্যালি দুইটা জায়গায় হয়। একটা হচ্ছে আমরা বলি ইন্ট্রাভাস্কুলার, একটা হলো ব্লাড ভেসেলের মধ্যে, আর একটা হচ্ছে এক্সট্রাভাস্কুলার। এখন নর্মালি যে হিমোলাইসিসটা হয় 120 দিন পরে যে ব্লাড সেল ভেঙে যায়, আরবিসি ভেঙে যায়, এই হিমোলাইসিসটা কিন্তু এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। এবং এটা নর্মালি কোথায় হচ্ছে? স্প্লিনে হচ্ছে, লিভারে হচ্ছে, মেইনলি স্প্লিনেই হয়, লিভারেও কিছু কাজ হইতে পারে। সো এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিসটা হচ্ছে মেইন স্ট্রিম ঘটনা। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস নর্মালি হওয়া উচিত না, নর্মালি হওয়ার কথা না। সাধারণত ডিজিজ স্ট্যাটাস হলেই ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসটা আমরা হইতে দেখি। তাহলে এখন আমাদের নেক্সট কোশ্চেন, আমি বুঝলাম যে হিমোলাইসিস হচ্ছে, কিন্তু কিভাবে বুঝবো সেটা ইন্ট্রাভাস্কুলার নাকি এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস? এখন একটা পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে আছে, অ্যানিমিয়ার পেশেন্টের আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বেশি, অ্যানিমিয়া পেশেন্টের ল্যাকটেড ডিহাইড্রোজেনেস বেশি, অ্যানিমিয়া পেশেন্টের রেটিকুলোসাইটোসিস আছে, অ্যানিমিয়া পেশেন্টে ইউরিনারি ইউরিবিলিনোজেন আছে। তাহলে যদি অ্যানিমিয়া পেশেন্টে এগুলো থাকে, চোখ বন্ধ করে বলে দেবো দিস ইজ হিমোলাইসিস, কোনো সন্দেহ নাই। নেক্সট কোশ্চেন, এটা কি ইন্ট্রাভাস্কুলার নাকি এক্সট্রাভাস্কুলার, কীভাবে বুঝবো? তাহলে এখন আমরা যদি ইন্ট্রাভাস্কুলারের কারণগুলোকে বের করতে পারি, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসের ফিচারটাকে আলাদা করতে পারি, তাহলে খুব সহজে আমরা এটা বলে দিতে পারবো এটা ইন্ট্রাভাস্কুলার নাকি এটা ইন্ট্রাভাস্কুলার না। ইন্ট্রাভাস্কুলার না হলে সেটা এক্সট্রাভাস্কুলার। তাহলে আমাদেরকে এটা জানতে হবে যে অ্যাডিশনাল ফিচার অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কীভাবে বুঝবো? সো এটা বোঝার বেসিক প্যাথোলজিটা আমি একটু দেখাই। সেটা হচ্ছে নর্মালি আমাদের একটা হিমোলাইসিস যদি হয়, মনে করি এটা আরবিসি, আরবিসি যেই মোমেন্টে ব্রেকডাউন হলো, তখন কি হলো? হিমোগ্লোবিন আলাদা হয়ে গেল। এই হিমোগ্লোবিন যখন ভাঙবে কি হবে? হিম এবং গ্লোবিন আসবে। গ্লোবিন নিয়ে কোনো সমস্যা নাই, সেটা আমাদের অ্যামিনো অ্যাসিড পুলে চলে যাবে, আবার রিইউটিলাইজেশন হবে, কোনো সমস্যা নাই। ঝামেলা হচ্ছে এই যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনের যে হিম পোর্শন, সেটাও আমরা দেখি যে সেটা ফার্দার মেটাবলিজম হবে, বিলিরুবিন আসবে, বিলিফার্টিন আসবে, এগুলো সব নর্মালিটা হয়। এখন ঘটনা হচ্ছে একটা রেড আমাদের ব্লাড সেল যখন ব্লাড ভেসেলের মধ্যে ভাঙতেছে, এই জিনিসটা কিন্তু এইভাবে ভাঙে না। কারণ কি, হিমোগ্লোবিনের যে ভাঙার ব্যাপারটা আমি এতক্ষণ ধরে বললাম, হিম এবং গ্লোবিনে ভাঙে, এটা আসলে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল এটাকে আসলে ভাঙে। তাহলে যখন একটা আরবিসি ভেঙে যাবে এবং হিমোগ্লোবিন যখন অবমুক্ত হবে, ও সার্কুলেশনে ওকে ভাঙার কেউ নাই। উইদিন দ্য সার্কুলেশন এই হিমোগ্লোবিনকে ম্যানেজ করার কেউ নাই। এই হিমোগ্লোবিন ভেঙে হিম এবং গ্লোবিন আমি যেটা পাচ্ছিলাম বা যে মেটাবলিজম পাচ্ছিলাম, এই কাজটা আসলে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল নর্মালি করতেছিল স্প্লিনের ক্ষেত্রে। কিন্তু ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হলে হিমোগ্লোবিনকে এই এই ব্রেকডাউনটা করে এই যে জিনিসটা আনবো, ইটস নট দ্যাট সিম্পল। সো এই জায়গাটাতে তখন এই হিমোগ্লোবিনটা ব্লাডে ফ্রি অবস্থায় চলে আসে। এখন ব্লাডে ফ্রি অবস্থায় হিমোগ্লোবিন চলে গেলে সেটা আসলে কিছু টক্সিসিটির কারণ হয় পরবর্তীতে। বিশেষ করে দেখা যাচ্ছে হিম যখন পাস করতে থাকে, এইটা কিডনিতে রেনাল টিউবুলার ব্লকেট করে ফেলতে পারে, আমরা পরে কেআই ডেভেলপ হইতে দেখতে পারি। এগুলো অনেক ঝামেলা আছে। তো আমাদের বডি একটা প্রোটেক্টিভ সিস্টেম হচ্ছে হিমোগ্লোবিনকে মুক্ত অবস্থায় সে ব্লাড সার্কুলেশনে ঘুরপাক খাইতে দিবে না। এটার একটা কম্পেনসেটরি মেকানিজম আছে। কম্পেনসেটরি মেকানিজম কি? যদি কোনোভাবে আমাদের আরবিসিটা ব্লাড ভেসেলের মধ্যেই ভেঙে যায় এবং সেখানে যদি হিমোগ্লোবিন যদি অবমুক্ত হয়ে যায়, ফ্রি অবস্থায় চলে আসে, আমাদের সার্কুলেশনে একটা পার্টিকুলার প্রোটিন আছে যার নাম হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন, সেই হ্যাপ্টোগ্লোবিন হিমোগ্লোবিনকে ধরে ফেলে এবং এই হিমোগ্লোবিন হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে। তাহলে মনে করি এগুলো হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন, হিমোগ্লোবিন এটার সাথে বাউন্ড অবস্থায় আছে। তাহলে হিমোগ্লোবিন যখন এটার সাথে বাউন্ড অবস্থায় আছে, তাহলে কি ফ্রি হ্যাপ্টোগ্লোবিন আস্তে আস্তে কনজিউম হচ্ছে। তাহলে একটা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হলে সবার আগে যেটা হবে, এই হ্যাপ্টোগ্লোবিন আস্তে আস্তে কমতে থাকবে। ফ্রি হ্যাপ্টোগ্লোবিন যেটা ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ যা ছিল সেটা ইউটিলাইজেশন হয়ে গেছে। এখন মনে করি যে হ্যাপ্টোগ্লোবিন ইউটিলাইজেশন হওয়া শেষ, এখন কি হবে? এরপরও হিমোলাইসিস হচ্ছে।
এরপরেও হ্যাপ্টোগ্লোবিন যতটুকু মানে হিমোগ্লোবিনকে ধরে রাখতে পারতো সব ইউটিলাইজ হয়ে গেছে, কিন্তু এরপরেও হিমোলাইসিস চলমান, হিমোগ্লোবিন মুক্ত অবস্থায় আসতেছে। তখন কি হয়, এই হিমোগ্লোবিন আমরা দেখি যে এটা আসলে একটা রিঅ্যাকশনারি একটা ফেজের মধ্যে দিয়ে যায়। তখন আমরা দেখি এখান থেকে তৈরি হয় মেট হিমোগ্লোবিন, মেট হিমোগ্লোবিন তৈরি হয়। এখন এই মেট হিমোগ্লোবিন পরবর্তীতে কী হয়, সে আমরা দেখি যে আমাদের সার্কুলেশনের এখানে প্লাজমাতে যে অ্যালবুমিন থাকে, সে ওই অ্যালবুমিনের সাথে যে বাইন্ড করবে, তখন কী হবে, এই অ্যালবুমিনের সাথে এই মেট হিমোগ্লোবিন সে বাইন্ড করবে। তাহলে যখন অ্যালবুমিনের সাথে গিয়ে মেট হিমোগ্লোবিন বাইন্ড করবে, তখন এই অ্যালবুমিনকে বলা হয় মেট হিম অ্যালবুমিন। তখন আমি মেট হিম অ্যালবুমিন পাওয়া শুরু করব, যেটা আগে ছিল না। এখন মেট হিম অ্যালবুমিন এভাবে জমা হচ্ছে, আস্তে আস্তে সব অ্যালবুমিন এই মেট হিমোগ্লোবিনকে নেওয়া শুরু করছে। নিতে নিতে একটা সময় গিয়ে যত অ্যালবুমিন ছিল সবাই ইউটিলাইজ হয়ে গেছে। সবাই যখন ইউটিলাইজ হয়ে গেছে, তখন এক্সট্রা হিমোগ্লোবিনের কী হবে, ওই মোমেন্টে এক্সট্রা হিমোগ্লোবিন ফ্রি অবস্থাতে ঘুরপাক খায় এবং সে পরবর্তীতে আমরা দেখব যে রেনাল টিউবিউল হয়ে বের হয়েছে, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে রেনাল টিউবুলার হয়ে সে বের হচ্ছে। যখন সে রেনাল টিউবুলকে ক্রস করে বেড়ে যাচ্ছে, তখন আমরা বলি হিমোগ্লোবিন ইউরিয়া। তখন আমরা বলি নিউরিয়া। তাহলে হিমোগ্লোবিন ইউরিয়া হওয়ার আগে হ্যাপ্টোগ্লোবিন শেষ হইতে হবে, অ্যালবুমিন এভাবে যুক্ত হওয়াটা শেষ হইতে হবে, তারপরেই হিমোগ্লোবিন ইউরিয়া হবে। এবং এই হিমোগ্লোবিন ইউরিয়া হওয়ার ক্ষেত্রেও রেনাল টিউবুলে যখন সে পাস করে, সেখানেও এই হিমোগ্লোবিন আসলে ফার্দার মেটাবলিজম হয়, সেটাও আমরা হইতে দেখি। তাহলে আমরা কী দেখব, তাহলে একটা হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন কমতে থাকবে। হ্যাপ্টোগ্লোবিন কেন কমে আমরা বুঝছি। আরেকটা কি, মেট হিম অ্যালবুমিন এই লেভেলটা বাড়বে। আরেকটাকে ইউরিনারি হিমোসিডেরিন আমরা পাবো। ইউরিনারি হিমোসিডেরিন কি, ওই যে হিমোগ্লোবিন যখন রেনাল টিউবিউল হয়ে পাস করতে থাকে, ওই মোমেন্টে কিছু মেটাবলিজম হয়, ওই মোমেন্টে তখন মেটাবলিজম হয়, হিমোসিডেরিন প্রডিউস হয়। সো আমরা হিমোসিডেরিন পাবো। আর একদম লাস্ট মোমেন্টে হিমোগ্লোবিন ইউরিয়া হবে। এখন কথা হচ্ছে, হিমোলাইটিক অ্যানিমিয়াতে একসঙ্গে সব কিছু পাবো, ব্যাপারটা এটা না। একটা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস একসঙ্গে চারটাই পাবো, এটা এরকম না। সবখানেই হ্যাপ্টোগ্লোবিন কম থাকবে। যদি এক্সটেন্সিভ হয় আরেকটু বেশি, তখন মেথিম অ্যালবুমিন পাবো। আরও একটু এক্সটেন্সিভ হলে হিমোসিডেরিন অ্যান্ড হিমোগ্লোবিন ইউরিয়া পাবো। মানে ব্যাপারটা হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি। বাট সব ক্ষেত্রে একটা জিনিস কমন থাকবে, সেটা হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন লেভেলটা আমরা আসলে কমে যেতে দেখবো। তাহলে দিস আর দ্য পয়েন্টস ইন ফেভার অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। এইগুলা যখন হবে তখনই আমি বলবো ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। হ্যাপ্টোগ্লোবিন নর্মাল, তাহলে কোনোভাবে এটাকে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস বলার কোনো সুযোগই নাই। হ্যাপ্টোগ্লোবিন শুড বি ডিক্রিজড। তাহলে দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই চার্টও এসবিএ, এমসিকিউ, ইভেন এমআরসিপি সব জায়গায় ইম্পর্টেন্ট। এমআরসিপিতে হ্যাপ্টোগ্লোবিন থেকে মাল্টিপল টাইমস কোশ্চেন আসছে। তাহলে দিস আর দ্য পয়েন্টস। তাহলে আমরা কীভাবে বুঝবো একটা জায়গায় অ্যাক্টিভ হিমোলাইসিস হচ্ছে, তাহলে এটা বোঝার উপায় হচ্ছে আমাদের এই চার্ট। তাহলে আমরা হিমোলাইসিস কেন হয়, কিভাবে সেটাকে আইডেন্টিফাই করবো সেটা বুঝছি। এখন যখন রেড সেল ডিস্ট্রাকশন হচ্ছে, তখন আমাদের হিমোগ্লোবিন ব্রেকডাউন হবে লিভারে। যখন হিমোগ্লোবিন লিভারে আমাদের এই ব্রেকডাউন হবে, ওই যে ইউরোবিলিনোজেন, ইউরোবিলিনোজেন বলে কেন, আমাদের বিলিরুবিন, বিলিভার্ডিন, ওগুলো আলোচনা আসবে। তাহলে এখন যখন আনকনজুগেটেড বিলিরুবিন লেভেলটা আসলে বেড়ে গেলে পেশেন্টের তখন জন্ডিস হয়। আসলে হিমোলাইটিক অ্যানিমিয়া, যে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়াতেই আমরা ওভারঅল পেশেন্টরা আসলে জন্ডিস এক্সপেক্ট করি। তাহলে আমরা নর্মালি এখানে একটা মাইল্ড জন্ডিস আসলে আমরা এক্সপেক্ট করি। ইউরিবিলিনোজেন, এটা রিঅ্যাবজর্পশন আমরা এখানে একটু বাড়তে দেখবো, দ্যাটস টু। সো আমরা দেখবো যে ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ইউরিবিলিনোজেন ফ্রম দ্য গাট থেকে ইউরিবিলিনোজেন আমরা দেখবো যে রিঅ্যাবজর্পশন হয়। সো সেইটা পরবর্তীতে ইউরিন দিয়ে বাইর হয়। তাহলে ইউরোবিলিনোজেন গাট থেকে অ্যাবজর্পশন হয়ে পরে ইউরিন দিয়ে পাস করে বের হয়ে যাচ্ছে। সো দিস ইজ হ্যাপেনিং। এই জন্য আমরা ইউরিনারি ইউরিবিলিনোজেনটা আমরা একটু বেশি দেখবো। আর যেহেতু এখানে সেল লাইসিস হচ্ছে, সো আমরা দেখবো যে এলডিএইচ লেভেলটা বেশি থাকবে। এবং বোন ম্যারো কম্পেনসেশন থেকে আমি রেটিকুলোসাইটোসিস পাবো, যেগুলো অলরেডি আমরা আসলে এক্সপ্লেন করে ফেলছি। তারপরে এখানে যে রেটিকুলোসাইটোসিস পাচ্ছি, এটাকে বোঝার উপায় কী, এখানে আমরা দেখবো যে সামটাইমস নিউক্লিয়েটেড সেল প্রিকারসার সেটাও আসলে চলে আসতে পারে। রেটিকুলোসাইটোসিস থাকলে এমসিভিটা বেশি থাকবে। তাহলে এগুলো আমরা বুঝতে পারতেছি। এখন কথা হচ্ছে যে বোন ম্যারোতে যখন এই ঘটনাটা চলতেছে, বোন ম্যারোতে তো ইনক্রিজড প্রলিফারেশন কম্পেনসেটরি মেকানিজম থেকে হচ্ছে। সো ওইখানে অ্যাজ এ কম্পেনসেশন শুধুমাত্র যে এরাইথ্রোসাইটোসিসই বাড়বে সেটা না, কিছু কিছু জায়গায় থ্রম্বোসাইটোসিসও হইতে পারে, নিউট্রোফিলিয়া হইতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে বোন ম্যারো অ্যাজ এ কম্পেনসেশন শুধু আরবিসি প্রোডাকশন বাড়ায় দেয় সেটা না, কিছু কিছু জায়গায় সে প্লাটিলেট কাউন্টও বাড়ায় দিবে, ডাব্লিউবিসি প্রোডাকশনও বাড়ায় দিবে। এই কারণে তখন থ্রম্বোসাইটোসিস,
নিউট্রোফিলিয়া, সেটাও আসলে অ্যারাইজ করতে পারে। সামটাইমস যদি কন্ডিশন খুব বেশি সিভিয়ার হয়ে যায় তখন আমরা আসলে ইম্যাচিউর গ্র্যানুলোসাইটও ব্লাডে পাইতে পারি। সো যদি ইম্যাচিউর গ্র্যানুলোসাইট ব্লাডে চলে আসে তখন আমরা এটাকে বলি লিউকো এরাইথ্রোপ্লাস্টিক ব্লাড ফিল্ম। তাহলে যখন এরকম হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, হ্যাঁ, সেখানে আমরা দেখতেছি রেটিকুলোসাইট চলে আসছে, থ্রম্বোসাইটোসিস আছে, নিউট্রোফিলিয়া আছে, ইম্যাচিউর গ্র্যানুলোসাইট পেরিফেরাল ব্লাড ফিল্মে পাওয়া যাচ্ছে, তখন এটাকে বলি লিউকো এরাইথ্রোপ্লাস্টিক ব্লাড ফিল্ম। কেন লিউকো? কেন? কারণ হচ্ছে ইম্যাচিউর গ্র্যানুলোসাইট, এরাইথ্রোপ্লাস্টিক কেন? রেটিকুলোসাইটও পাচ্ছি। সো এই জন্য আমি লিউকো এরাইথ্রোপ্লাস্টিক ব্লাড ফিল্ম এটাকে বলি। তাহলে এটা কেন? এখন তাহলে কথা হচ্ছে একটা হিমোলাইসিসে রেড সেলের অ্যাপিয়ারেন্স দেখে আমরা কারণটাকেও অনেক সময় আইডেন্টিফাই করতে পারবো। তাহলে একটা পিবিএফ করা খুব গুরুত্বপূর্ণ। হিমোলাইসিস যদি হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া যদি হয়, পিবিএফ থেকেও কিন্তু আসলে আমরা কারণটাকে অনেক সময় বের করতে পারি। যেমন আমি পিবিএফে স্ফেরোসাইট পেলাম, গোলাকার স্ফেরোসাইট। তাহলে স্ফেরোসাইট যদি পাই তাহলে সেটা অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াও হতে পারে, হেরিডিটারি স্ফেরোসাইটোসিসও হতে পারে। আচ্ছা, এখন হেরিডিটারি স্ফেরোসাইটোসিসে তো আমি স্ফেরোসাইটই পাবো, এটাই স্বাভাবিক। কোশ্চেন হচ্ছে অটো ইমিউন হিমোলাইসিসে কেন স্ফেরোসাইট হবে? এটার একটা ব্যাপার হচ্ছে কিছু কিছু পার্টিকুলার সময় দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্রোফেজ, এই অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে অনেক সময় আরবিসিকে ম্যাক্রোফেজ পুরোপুরিভাবে ভাঙতে পারে না, পুরোপুরিভাবে এনগাফ করতে পারে না। করে কি, মেমব্রেনের ওখানে অল্প একটু এনগাফ করে। সো মেমব্রেনের ওখানে একটা ডিফেক্ট হয়, তখন ওই ডিফেক্টেড আরবিসিটা একটা স্ফেয়ারের মতো দেখায়। সো ব্যাপারটা হচ্ছে যেখানে একটা অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, যেখানে কিছু জায়গায় দেখা যাচ্ছে ম্যাক্রোফেজ আরবিসিকে ভাঙতে পারার কথা ছিল, কিছু কিছু আরবিসিকে ম্যাক্রোফেজ ওই সময় ভাঙতে পারে না। সো ভাঙতে না পারলে যেটা হয়, ম্যাক্রোফেজ হয়তো বা পার্শিয়ালি আরবিসিকে এনগাফ করতে পারে। সো পার্শিয়ালি ইটেন আরবিসি, তখন কি হচ্ছে পার্শিয়ালি ইটেন আরবিসি। এখন এই পার্শিয়ালি ইটেন আরবিসি যেটা, পার্শিয়ালি ইটেন আরবিসি ম্যাক্রোফেজ অল্প একটু ওখান থেকে এনগাফ করছে, পুরাটুকু নিতে পারে না। ওই আরবিসির তো একটা মেমব্রেন ডিফেক্ট হয়ে আছে, ওই মেমব্রেন ডিফেক্টের জন্য পরবর্তীতে ও একটা এরকম স্ফেয়ারের মতো শেপ নিয়ে থাকে। সো এই জন্য স্ফেরোসাইটোসিস ব্যাপারটা আমরা আসলে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতেও পাইতে পারি এবং হেরিডিটারি স্ফেরোসাইটোসিসও পেতে পারি। আর যদি আমরা সিকেল সেল পাই, সেটা তো সিকেল সেল ডিজিজ অবভিয়াসলি। রেড সেল ফ্র্যাগমেন্ট, হ্যাঁ, ম্যাক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা রেড সেল ফ্র্যাগমেন্টগুলো পাই। বাইট সেল, হ্যাঁ, বাইট সেল নর্মাল সাইজ রেড সেল, কিন্তু সেটা দেখে মনে হবে পার্শিয়ালি ইটেন, হ্যাঁ, তাহলে এটা আমরা অক্সিডেটিভ হিমোলাইসিস সেখানে আমরা পাচ্ছি, তাহলে এগুলোকে আমরা পাইতে পারি। আচ্ছা, তাহলে এখন যখন হিমোলাইসিস হচ্ছে সেখানে আমরা কম্পেনসেটরি একটা এরাইথ্রয়েড হাইপারপ্লেসিয়া পাইতে দেখি। এখন জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আমাদের বোন ম্যারো অতিরিক্ত পরিমাণ আরবিসি প্রোডাকশন করতেছে তার কম্পেনসেশন মেনটেন করার জন্য, কম্পেনসেট করার জন্য। তাহলে এখন আমাদের নতুন নতুন আরবিসি যদি এরকম প্রোডাকশন হইতে থাকে আগের থেকে দ্বিগুণ বা 3 গুণ বা 4 গুণ বা 6 গুণ মাত্রায় যদি আমার আরবিসি প্রোডাকশন বাড়াইতে হয়, তাহলে আমার অনেকগুলো কাঁচামাল লাগবে। আমার কী কী কাঁচামাল লাগবে? আমার ফলিক অ্যাসিড লাগবে, আমার আয়রন লাগবে, আমার ভিটামিন বি 12 লাগবে, রাইট? তো এইগুলো কিন্তু সবগুলোই লাগবে। এখন ভিটামিন বি 12 একটা বেশ বড় সড়ো রকমের স্টোরেজ থাকে, আয়রনের স্টোরেজ প্লাস মাইনাস, কিছু মানুষের ভালো থাকে, কিছু মানুষের কম থাকে। ফলিক অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে এটা আসলে খুব অল্প কিছু দিনের স্টোর থাকে, খুব বেশি স্টোর কিন্তু ফলিক অ্যাসিড থাকে না বডিতে। সো দেখা যাচ্ছে যখন কম্পেনসেটরি এরাইথ্রয়েড হাইপারপ্লাসিয়াটা হয়, সো ওই মোমেন্টে বোন ম্যারোতে নতুন নতুন ব্লাড সেল রেগুলার তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। সো ওই মোমেন্টে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিডের আসলে আমাদের একটা চাহিদা তৈরি হয়। সো যদি ওই পরিমাণ ফলিক অ্যাসিড আসলে তার না থাকে বডিতে, যদি তার ডায়েট থেকে না আসে বা তার যদি সাপ্লিমেন্ট না থাকে, তো সেখানে ডিমান্ড অনেক বেশি, কিন্তু ওই পরিমাণে তো আমার নাই। সো ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে ওই হিসাবে একটা ডেফিসিয়েন্সি স্ট্যাটাস তৈরি হয় এবং সেইখান থেকে একটা মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার তৈরি হয়ে যেতে পারে। সো এই কারণে যত পেশেন্টের হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, প্রত্যেক পেশেন্টকে আমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিই জাস্ট বিকজ অফ দিস। কারণ আমি তাকে যদি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট না দিই, তার আসলে কম্পেনসেটরি এরাইথ্রয়েড হাইপারপ্লাসিয়া যখন হবে, সে নতুন আরবিসি প্রোডাকশন করবে। সো ফলিক অ্যাসিড না থাকলে সেখানে মেগালোব্লাস্টিক ব্লাড পিকচার আসা শুরু করবে। সো এইটা হচ্ছে কাহিনী। সো এই জন্য অল কেস অফ হিমোলাইটিক অ্যানিমিয়া সেখানে আমাকে ফলের সাপ্লিমেন্ট আসলে দিতে হয়, কারণ ফলের ডেফিসিয়েন্সি থেকে সেখানে একটা মেগালোব্লাস্টিক ব্লাড ফিল্ম তৈরি হইতে পারে। এখন একটা পেশেন্টের তাহলে হিমোলাইসিস হইতে পারে, এগুলো নিয়ে অনেক আলোচনা হলো। এখন কথা হচ্ছে হিমোলাইসিসের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? এটা আসলে ডিপেন্ড করতেছে ক্লিনিক্যাল সিনারিওর উপর বেস করে। পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিও কি, ব্লাড ফিল্ম এক্সামিনেশনে কী কী ফাইন্ডিং পাইছি, এবং ডেফিনেটলি কুমস টেস্ট আমাকে একটু দেখতে হয়। নর্মালি কুমস টেস্ট এটা যদি আমরা পজিটিভ পাই তাহলে ইট গোজ উইথ অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া।
কোমস টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা চিন্তা করি এটা অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া না, অন্য কোনো কারণে হিমোলাইসিস হচ্ছে, নট অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। নর্মাল হিসাবটা এটা, কিছু জায়গায় কিছু ব্যতিক্রম হিসাব নিকাশ আমাদের আছে, বাট নর্মাল অ্যাসেসমেন্ট হলো অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। তখনই আমরা চিন্তা করি যদি কোমস পজিটিভ হয়, আর কোমস নেগেটিভ হইলে সেটা আদার দ্যান অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়ার বাইরে অন্য কোনো রিজনে হচ্ছে কিনা সেটা আমরা নর্মালি কনসিডার করি। তাহলে এটা আমরা দেখি। তাহলে এখন কথা হচ্ছে একটা হিমোলাইটিক অ্যানিমিয়া আসলে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা কি ডায়াগনোসিস কি, সেটা বুঝতে গেলে আগে আমাকে এটা জানতে হবে হিমোলাইসিসটা কোথায় হচ্ছে, সেটা কি এক্সট্রাভাস্কুলার নাকি ইন্ট্রাভাস্কুলার। তাহলে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস কোথায় হচ্ছে, এটা হচ্ছে আসলে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল। রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের কোথায় আছে, লিভার এবং স্প্লিনে থাকা রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল থেকে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিসটা আছে। এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হ্যাপেনিং অ্যাট লিভার অ্যান্ড স্প্লিন, ইট ইজ ডান বাই রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল। তাহলে এইটা করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে হিমোগ্লোবিন মুক্ত অবস্থায় যেন প্লাজমাতে ঘুরপাক না খায়, আসল উদ্দেশ্য আসলে এটা। তো এখন মোস্ট হিমোলাইটিক স্ট্যাটাসে হিমোলাইসিসটা আসলে এক্সট্রাভাস্কুলার, খুব অল্প কিছু জায়গায় আমরা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস দেখি। তাহলে আমাদের আসলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কোথায় হয় আর এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস কোথায় সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে কথা হচ্ছে এখন যদি হিমোলাইসিস হয় সেটা পেশেন্টকে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো। তাহলে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিসকে আইডেন্টিফাই করার উপায় কী, কনফার্ম করার উপায় কী? একটা উপায় হচ্ছে পেশেন্টের আরবিসিকে যদি আমরা ক্রোমিয়াম দিয়ে লেবেল করতে পারি, লেবেলিং উইথ ক্রোমিয়াম, তখন এটাকে রি-ইনজেক্ট করলে সেটাকে আমরা দেখতে পারি যেটা কতটুকু সার্ভাইভ করতেছে। ওটার সার্ভাইভাল হিসাব করে আমরা বডি সার্ফেস রেডিও অ্যাক্টিভিটি কাউন্ট করে সেইটা থেকে আমরা আসলে বের করতে পারি যে আসলে লিভার নাকি স্পিন কোথায় সেটা ডিস্ট্রাকশন হচ্ছে, এটাকে দেখা যাবে। তাহলে আমরা রেডিও অ্যাক্টিভ ক্রোমিয়ামকে আমরা আসলে এখানে ইউজ করি, রেডিও অ্যাক্টিভ ক্রোমিয়াম, এবং সেটাকে ইউজ করে আমরা আসলে চেক করতে পারি এটা কোথায় আসলে হিমোলাইসিস হচ্ছে, লিভারে নাকি স্প্লিনে। হ্যাঁ, বাট কাহিনী হচ্ছে এই টেস্ট আমরা আসলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আসলেই করি না। বাস্তবে আমি এটা কখনোই বাংলাদেশে কাউরেই করতে দেখি না, ইট ইজ ভেরি সেলডম প্র্যাকটিস, এটা খুব একটা কমনলি আসলে আমার করা হয় না, বাট যদি করতে চাই ইট ক্যান বি ডান। তাহলে রেডিও লেভেলড ক্রোমিয়াম এটা দিয়ে আমরা চাইলে করতে পারি। তাহলে আমরা আসলে যেটা করি, আমরা আসলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস আছে কিনা সেটাকে চেক করি। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস না থাকলে সেটা এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস, আসলে এটা একটা সহজ উপায়। তো এখন ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস আমরা কীভাবে আইডেন্টিফাই করব। সো আমাদের রেড সেলটা উইদিন দ্য ব্লাড ভেসেল লাইসিস হওয়ার ব্যাপারটা ইজ নট ভেরি কমন। এটা কখন হয়, ওই যে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন যদি হয় তখন হচ্ছে, হ্যাঁ, অথবা আরেকটা কন্ডিশন আছে প্যারক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিনিউরিয়া, যেটাকে আমরা পিএনএইচ বলি। আমরা সামনে পিএনএইচ নিয়ে ডিসকাশন আলাদাভাবে করব, সেখানে এটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে এই এবিও ট্রান্সফিউশন রিয়াকশন, প্যারক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিনিয়া, এই জায়গাটাতে হিমোলাইসিসের পেছনে কমপ্লিমেন্টের হাত আছে, কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস। তাহলে এটা একটা। এরবারে ইনফেকশন, আমরা সবাই জানি ম্যালেরিয়া কীভাবে হিমোলাইসিস করে, ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্সের টক্সিন মেডিয়েটেড হিমোলাইসিস হয়, বা মেকানিক্যাল যে ট্রমা, হ্যাঁ, হার্ট ভালভ বা ডিআইসি, এইচইউএস, টিটিপি। তাহলে অক্সিডেটিভ যে ড্যামেজগুলোর কথা বলছি, হ্যাঁ, বিশেষ করে গ্লুকোসিস ফসফেট ডিহাইড্রোজেস ডেফিসিয়েন্সি যে সকল পেশেন্টের আছে, এই সকল পেশেন্টের ক্ষেত্রে অক্সিডেটিভ স্ট্রেস যদি বেড়ে যায় সেইখানে দেখা যাচ্ছে ড্যাপসন বা ম্যালোপ্রিন বা এরকম যে কোনো অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গেছে, এরকম যে কোনো কারণে সেখানে আমরা দেখি ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হচ্ছে। সো এখন ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস যখন হয় তখন আসলে কি হয়, ফ্রি হিমোগ্লোবিন সার্কুলেশনে চলে আসলো। তাহলে ফ্রি হিমোগ্লোবিন যখন সার্কুলেশনে চলে আসলো, এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি টক্সিক, আমাদের সেলের জন্য ব্যাপারটা টক্সিক। এটাকে প্রিভেন্ট করার জন্য কি হয়, এই ফ্রি হিমোগ্লোবিনটা আমরা দেখি হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে যায়। হ্যাপ্টোগ্লোবিন জিনিসটা কি, এটা আসলে লিভারে প্রডিউস হয়, এটা ওয়ান টাইপ অফ আলফা 2 গ্লোবিউলিন, এটা ফ্রি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। সো যখন ফ্রি হিমোগ্লোবিনের সাথে হ্যাপ্টোগ্লোবিন বাইন্ড করতেছে, আমি কিন্তু আমার প্লাজমাতে এই হ্যাপ্টোগ্লোবিন লেভেলটা কমে যেতে দেখব। এখন হ্যাপ্টোগ্লোবিন যা ছিল সব ইউজ হয়ে গেছে, অল দ্য হ্যাপ্টোগ্লোবিনস আর ইউজড, স্যাচুরেটেড। তখন কি হবে, এই ফ্রি হিমোগ্লোবিন ফার্দার অক্সিডাইজেশন হবে, মেথ হিমোগ্লোবিন তৈরি হবে, এই মেথ হিমোগ্লোবিন তৈরি যুক্ত হবে অ্যালবুমিনের সাথে। অ্যালবুমিনের সাথে সে যখন বাইন্ড করলো তখন আমি পেলাম মেথ হিম অ্যালবুমিন, যেটা আমি একটু আগে ছবিতে দেখাইলাম। তাহলে এখন এই মেথ হিম অ্যালবুমিন, তাহলে সবার উদ্দেশ্য হচ্ছে ফ্রি হিমোগ্লোবিন যেন ব্লাডে না থাকে। এখন দেখা যাচ্ছে কোনো পেশেন্টের আসলে এর থেকেও বেশি হিমোলাইসিস হইতে পারে, তাহলে তখন আমি নাই ফ্রি হিমোগ্লোবিন আসলে সার্কুলেশনে আসবে। তাহলে এখন কথা হচ্ছে এই যে মেথ হিম অ্যালবুমিন, এটাকে আইডেন্টিফাই করি কীভাবে। মেথ হিম অ্যালবুমিনকে আইডেন্টিফাই করার উপায় হচ্ছে আমরা আসলে শামস টেস্ট করি। হ্যাঁ, তাহলে এটা কীভাবে করি, এটা এক ধরনের স্পেকট্রোফটোমেট্রি, এটাকে আমরা বলি শামস টেস্ট। তাহলে শামস টেস্ট করে আমি মেথ হিম অ্যালবুমিনকে অ্যাড্রেস করতে পারি। এখন মেথ
মেট হিমোগ্লোবিনটা ডিগ্রেডেড হতে পারে এবং পরবর্তীতে সেখান থেকে ফ্রি হিম সেকেন্ডারি প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, যার নাম হচ্ছে হিমোপেক্সিন। এটা খুব রেয়ার না, এটা খুব মাইনর অকেশনস এইগুলো। তাহলে এখন দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে আমার সব প্রোটেক্টিভ মেকানিজম। এখন যত প্রোটেক্টিভ মেকানিজম আছে সব স্যাচুরেটেড হয়ে গেছে, এরপরেও হিমোলাইসিস হচ্ছে, তখন এই ফ্রি হিমোগ্লোবিনের ঠেকানোর আর কেউ নাই। তখন এই ফ্রি হিমোগ্লোবিন সার্কুলেশনে থাকবে, সে সেখান থেকে কিডনিতে চলে যাবে, ফিল্ট্রেশন হবে এবং ফিল্ট্রেশন হয়ে সে ইউরিন দিয়ে পাস করবে। যখন এই হিমোগ্লোবিন ইউরিন দিয়ে পাস করলো তখনই আমি সেটাকে বলছি হিমোগ্লোবিন ইউরিয়া, তখনই সেটাকে আমি বলছি দিস ইজ হিমোগ্লোবিন ইউরিয়া। এখন ফালমিনেন্ট কেসগুলোতে দেখা যাচ্ছে ব্ল্যাক ইউরিন, মানে খুব অ্যাকিউট, হ্যাঁ, খুব অল্প শর্ট সময় অনেকখানি হিমোলাইসিস হয়ে গেছে, এবং ফালমিনেন্ট কেসে এবং ব্ল্যাক ইউরিন, ইউরিন একদম মানে কালো, খুবই ডার্ক ইউরিন থাকে। সো নর্মালি ফালমিনেন্ট কেসগুলো আমার সিভিয়ার ফ্যালসিপারাম ম্যালেরিয়া ইনফেকশনে দেখি, যেখানে এক্সেসিভ অ্যামাউন্ট অফ আমরা হিমোলাইসিস দেখেছি, খুব অল্প সময়ের মধ্যে হিউজ অ্যামাউন্টে হিমোলাইসিস হয় এবং সেইখানে এরকম ব্ল্যাক ইউরিন, আমরা তখন একে বলি ব্ল্যাক ওয়াটার ফিভার, হ্যাঁ, তখন এটাকে আমরা বলি ব্ল্যাক ওয়াটার ফিভার। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং হিয়ার। আর স্মল অ্যামাউন্টে কিছু হিমোগ্লোবিন দেখা যাচ্ছে রেনাল টিউবুলার সেলের ওখানে অ্যাবজর্পশন হচ্ছে, সেটাকে ডিগ্রেড করে এবং হিমোসিডিন হিসেবে সেটাকে সে আসলে স্টোর করে, হ্যাঁ। কিন্তু এই হিমোসিডিনের পরে কিছু ডিগ্রেডেশন হয়, সেজন্য আমরা হিমোসিডিন ইউরিয়াও সেটাকে পাই, হ্যাঁ। তো টিউবুলার সেলগুলো যখন সাবসিকুয়েন্টলি স্লাফড ইনটু দ্য ইউরিন তখন আমি হিমোসিডিন ইউরিয়া পাই। সো এটাই তো একটু বললাম। সো এইগুলো এই জন্য আসলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসকে আসলে এটা ইন্ডিকেট করে। তাহলে কীভাবে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসের এই ফিচারটা আমরা যে আলোচনা করলাম, তাহলে সেটা আরেকবার ডিসকাশন হয়ে গেল। তাহলে এখন কথা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া কেন হয়। তাহলে হিমোলাইটিক অ্যানিমিয়ার কারণ অলরেডি আমরা চার্টে কিন্তু দেখাই ফেলছি, যে একটা হচ্ছে ইনহেরিটেড কজ, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড কজ। তাহলে আগে ইনহেরিটেড কজ নিয়ে কথা বলি। তাহলে ইনহেরিটেড কজে হচ্ছে আমার হিমোগ্লোবিনের কোনো একটা জায়গায় কোনো একটা ডিফেক্ট আছে। তাহলে হিমোগ্লোবিনের ডিফেক্টটা হইতে পারে রেড সেল মেমব্রেনে কোনো একটা প্যাথোলজি, অথবা হিমোগ্লোবিনের মধ্যে কোনো একটা প্যাথোলজি, অথবা রেড সেলের কিছু প্রোটেক্টিভ এনজাইম আছে যেটা অক্সিডেটিভ ড্যামেজ থেকে তাকে রক্ষা করে। সেই অক্সিডেটিভ ড্যামেজ থেকে রক্ষা করার যে প্রোটেক্টিভ এনজাইম, সেখানে কোনো একটা জায়গায় একটা ডেফিসিয়েন্সি থাকতে পারে। সবচেয়ে কমনলি যেটা দেখে সেটা হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি। তাহলে এইগুলো যদি কোনো একটা ডিফেক্ট থাকে, সেখানে আমরা ইনহেরিটেড রেড সেল ডিফেক্ট আমরা দেখি, সেখানে হিমোলাইসিসটা হয়। আরেকটা বলেছিলাম আমরা অ্যাকোয়ার্ড কজ। অ্যাকোয়ার্ড কজে তো অলরেডি দেখাইছে, অটো অ্যান্টিবডি আছে, অ্যালো অ্যান্টিবডি মেডিয়েটেড আছে, আর কিছু মেকানিক্যাল টক্সিক বা ইনফেক্টিভ কজ। ইনফেক্টিভ কজের মধ্যে আমরা দেখালাম যে ম্যালেরিয়া একটা, আর একটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফিউনজাস, ওটা টক্সিন মেডিয়েটেড আমরা হিমোলাইসিস দেখি। তাহলে এইগুলো আমাদের আছে। তাহলে এবার আসি রেড সেল মেমব্রেন ডিফেক্ট নিয়ে আমরা কথা বলি। তাহলে রেড সেল মেমব্রেন ডিফেক্ট কোথায় ছিল? ইনহেরিটেড কজ, তাই না? রেড সেল মেমব্রেন ডিফেক্ট আমরা দুইটা কথা বলেছিলাম, হেরিডিটারি স্ফেরোসাইটোসিস, হেরিডিটারি এলেপ্টোসাইটোসিস। তাহলে এখানে মূল সমস্যা হচ্ছে আমাদের যে আরবিসির যে বাইকনকেভ শেপ, এটা মেনটেন হয় কীভাবে? আমাদের এখানে সাইটোস্কেলেটন এখানে আসলে একটা, এটাকে কি বলা যায়, সাইটোস্কেলেটন এখানে এই সাপোর্টটা দেয়। সাইটোস্কেলেটন কীভাবে সাপোর্টটা দেয়? এখানে লিপিড বায়োলেয়ারের এখানে কিছু প্রোটিন কমপ্লেক্স আছে যারা এই মানে শেপটাকে ধরে রাখতে সাহায্য করে। সো এই যে স্পেশাল প্রোটিন কমপ্লেক্স লিপিড বাইলেয়ারের এখানে শেপ নির্ধারণ করতে যে হেল্প করে সাইটোস্কেলেটনে, এদের এইখানে কোনো একটা ডিফেক্ট থাকলেই আসলে রেড সেল মেমব্রেন ডিফেক্ট আসলে হয়। সো এই স্ট্রাকচারটা, এই স্পেশাল কিছু সাইটোস্কেলেটাল প্রোটিন কমপ্লেক্স, এরাই আসলে রেড সেলের এই আমরা যে মেমব্রেনের যেই ডিফর্মেবিলিটি, সে যে ইচ্ছা মতো মানে ম্যানুভার করতে পারে, এরকম ভাঁজ হইতে পারে, হ্যাঁ, ইলাস্টিসিটি যেটা আছে এটা মেনটেন করে। সো ওইখানে যদি কোনো ডিফেক্ট হয় তখনই সমস্যাটা হয়। সো দেখা যাচ্ছে নর্মালি আমরা দেখি যে ন্যারোয়েস্ট ক্যাপিলারিতে আরবিসি কিন্তু এই বাইকনকেভ যেটা, সেটা কিন্তু এরকম ভাঁজ হইতে পারে, সেটা কিন্তু যেরকম ভাঁজ হয়ে সেটাকে ক্রস করে যাইতে পারে। সো এই ম্যানিউভারগুলো সে কেন করতে পারে? বিকজ অফ দিস রেড সেল যে স্কেলেটন, এটার মেমব্রেনের যে স্কেলেটন, সেখানে ওই প্রোটিনগুলো সেই ইলাস্টিসিটি আছে বলেই সে এটা করতে পারে। সো দেখা যাচ্ছে নর্মাল রেড সেলের ডায়ামিটার 8 মাইক্রোমিটার, কিন্তু ছোট্ট ছোট্ট স্প্লিনের মধ্যে ব্লাড ভেসেল আছে 2 মাইক্রোমিটার। সো ওটার মধ্যে তো কীভাবে যায়? ডায়ামিটার যেখানে তার মানে 4/1 সো এই রেড সেল এরকম ভাঁজ হয়ে সে ওটাকে ক্রস করতে পারে। এরকম ক্রস করতে পারে বিকজ অফ দ্য ইলাস্টিসিটি। যখন ইলাস্টিসিটি হারা যায় তখনই কিন্তু হিমোলাইসিসটা হয়। সো 120 দিন পরে হিমোলাইসিস কেন হয়? কারণ হচ্ছে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, সেই জন্য 120 দিন পরে হিমোলাইসিসটা হয়। এখন কথা হচ্ছে যে সকল পেশেন্টের ক্ষেত্রে এই সাইটোস্কেলেটালের এখানে ডিফেক্ট আছে, সেখানে এই বাইকনকেভ শেপ সে আর ধরে রাখতে পারে না, তখনই দেখা যায় স্ফেরোসাইটোসিস বা এলিপ্টোসাইটোসিস, এরকম আমরা আসলে হইতে দেখি। সো সাইটোস্কেলেটন প্রোটিন রিলেটেড এখানে আমার ইস্যু। তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা, তাহলে দেখা যাচ্ছে যে
এখানে ইলাস্টিসিটিটা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা কোন কোন কন্ডিশনে এই ঘটনাটা হতে দেখি, তাহলে একটা হচ্ছে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। তাহলে এটা একটা অটোজোমাল ডমিনেন্ট একটা কন্ডিশন যেখানে আমরা মিউটেশন পাচ্ছি। তাহলে মিউটেশন হচ্ছে ওই সাইটোস্কেলেটলের ওই প্রোটিন রিলেটেড জায়গায় আমাদের মিউটেশন। তাহলে এটা একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। অবশ্য কিছু জায়গায় ফ্যামিলি হিস্ট্রি নাও থাকতে পারে, স্পোরাডিক কেসও হতে পারে, 25% টাইম কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যায় না, বাট মেজরিটি অফ দ্য টাইম ইট ইজ অ্যান অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন। হ্যাঁ, কিছু জায়গায় নিউ মিউটেশন থেকেও হইতে পারে, বোথ ক্যান বি হ্যাপেনিং। এখন কথা হচ্ছে এটা নর্মালি আসলে আমরা বেশি দেখি আসলে নর্থ ইউরোপ এই দিকে আসলে একটু বেশি দেখা যায়, আমরা এসব জায়গায় একটু বেশি দেখি। সো এখানে আসলে ব্যাপারটা কী, সো যাদের বয়স 65 বছরের উপরে তাদের ক্ষেত্রেই এটা আমরা আসলে একটু দেখি, তার আগে এটা খুব কমই আইডেন্টিফাইড হয়। সো এখানে আমাদের মূল মানে ডিফর্মিটিটা কোন জায়গায়, মূল প্যাথোলজি হচ্ছে আমাদের দেয়ার ইজ অ্যাবনর্মালিটি অর ডিফিসিয়েন্সি। কোনটার? দুইটা জিনিস, একটা হচ্ছে বেটা স্পেকট্রিন আর একটা হচ্ছে অ্যানকাইরিন। এই দুইটা প্রোটিন এইখানে আমার আইদার একটা জেনেটিক অ্যাবনর্মালিটি আছে বা এটা ডেফিসিয়েন্সি আছে। তাহলে বেটা স্পেকট্রিন এবং অ্যানকাইরিন এই পয়েন্টটা থেকে এমআরসিবি পার্ট 1-এ মাল্টিপল টেন্স কোশ্চেন আসছে। তাহলে হেরিডিটারি স্ফেরোসাইটোসিসে আমার প্যাথোলজি লাইজ উইদিন দ্য বেটা স্পেকট্রিন অ্যান্ড অ্যানকাইরিন। এই দুইটা প্রোটিনের আইদার ডেফিসিয়েন্সি আছে বা একটা অ্যাবনর্মালিটি আছে। এখন এখানে পেশেন্টের সিভিয়ারিটি কতটুকু হবে এটা আসলে ভ্যারিয়েবল, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, ডিপেন্ড করতেছে পেশেন্টের অ্যাকচুয়াল প্যাথোলজির ডিপ কতটুকু। এখন মোস্ট কেসের ক্ষেত্রেই আসলে পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক অবস্থাতেই থাকে। অ্যাসিমটোম্যাটিক অবস্থায় কেন থাকে? হিমোলাইসিস হচ্ছে, কিন্তু সেটা কম্পেনসেটরি মেকানিজমের মধ্যে, মানে হিমোলাইসিস ঠিকই হচ্ছে কিন্তু আমাদের বোন ম্যারো সেটাকে কম্পেনসেট করে ধরে রাখতে পারে। সো এই জন্য পেশেন্ট প্যাথোলজি অনগোয়িং বাট পেশেন্ট ক্লিনিক্যালি অ্যাসিমটোমেটিক, কারণ কম্পেনসেটেড ক্রনিক হিমোলাইটিক স্টেট এখানে আসলে অবস্থায় আছে। সো এখানে আমি যদি একটা পিবিএফ করি সেখানে আমি রেটিকুলোসাইটোসিস অবশ্যই পাবো, ইভেন মাইল্ড হাইপার বিলিরুবিনিমিয়াও পজিটিভ, কিন্তু পেশেন্টের এখানে অ্যানিমিয়া হয়তো আমি পাবো না। সো এটা হচ্ছে কম্পেনসেটেড স্ট্যাটাসের ব্যাপারটা থাকে। কিন্তু এখানে যেইটা আমাদের আসলে কনসার্নিং, পেশেন্ট আসলে যেটা নিয়ে আসে সেটা হচ্ছে পিগমেন্ট গলস্টোন। এই যে এত পরিমাণ আরবিসি মানে হিমোলাইসিস হচ্ছে, তাহলে এই যে বিলিরুবিন এত বের হচ্ছে, সো তখন কি হয়, এইগুলা থেকে পরবর্তীতে আমরা গলস্টোন তৈরি হতে দেখি, পিগমেন্ট গলস্টোন। সো পিগমেন্ট গলস্টোন থেকে আলটিমেটলি পেশেন্ট আমাদের কাছে কোলেসিস্টাইটিস নিয়ে আসে, অ্যাকিউট বা ক্রনিক কোলেসিস্টাইটিস নিয়ে আসে। সো পেশেন্ট আসলে হেরিডিটারি স্ফেরোসাইটোসিসে পেশেন্টের মানে আমাদের অ্যাপ্রোচ বা পেশেন্ট আমাদের কাছে যখন আসে তার সমস্যা যতটা অ্যানিমিয়া রিলেটেড তার থেকে বেশি হচ্ছে কোলেসিস্টাইটিস রিলেটেড। সো পেশেন্ট আমাদের কাছে সিমটোম্যাটিক কোলেসিস্টাইটিস নিয়ে আসে, তখন কোলেসিস্টেক্টমি করা হয়েছে, পরে স্টোন বের করা হয়েছে, স্টোন দেখা গেছে পিগমেন্ট স্টোন, পরে পেশেন্ট ইভ্যালুয়েশন করলে দেখা যাবে সেটা আসলে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস হয়ে বসেছিল। সো এখানে আসলে এই জন্য হেরিডিটারি স্ফেরোসাইটোসিস এখানে পেশেন্টের থাকে, অ্যানিমিয়া থাকতেও পারে নাও থাকতে পারে, মাইল্ড জন্ডিস, পেশেন্ট আমাদের কাছে রাইট আপার কোয়াড্রেন্টে পেইন নিয়ে আসছে। হ্যাঁ, সিনারিও এইভাবে দেওয়া থাকে, অ্যানিমিয়া থাকতেও পারে নাও থাকতে পারে, থাকলেও মাইল্ড অ্যানিমিয়া, পেশেন্টের মাইল্ড জন্ডিস আছে, পেশেন্ট কোলেসিস্টাইটিসের পেইন নিয়ে আসছে, পিগমেন্ট গলস্টোন পাওয়া গেছে। তাহলে এটা হচ্ছে হেরিডিটারি স্ফেরোসাইটোসিসের নর্মালি এই ধরনের সিচুয়েশন থাকে। সামটাইমস পেশেন্টের সিভিয়ার হিমোলাইসিস হইতে পারে। হ্যাঁ, এটা কখন হয়, যদি আলফা স্পেকট্রিন বা সেকেন্ড ডিফেক্ট একটা ডিফারেন্ট প্রোটিনে থাকে, হ্যাঁ পলিমরফিজমগুলো থাকলে সেইখানে এটা হইতে পারে। সো যদি সিভিয়ার হিমোলাইসিস হয় সেখানে পেশেন্টের সিমটোম্যাটিক অ্যানিমিয়া নিয়ে আসতে পারে, হ্যাঁ ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট অ্যানিমিয়া নিয়ে আসতে পারে, বাট এই ব্যাপারটা আসলে খুব একটা কমন না। তাহলে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট অ্যানিমিয়া বা সিমটোম্যাটিক অ্যানিমিয়া পেশেন্ট আসলে তখনই হচ্ছে যখন এখানে কোইন্সিডেন্টাল পলিমরফিজম ইন আলফা স্পেকট্রিন অথবা পেশেন্টের ডিফারেন্ট প্রোটিনেও একটা সেকেন্ড একটা ডিফেক্ট আছে, এরকম হলেই আসলে পেশেন্ট সিমটোম্যাটিক অ্যানিমিয়া বা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট অ্যানিমিয়া নিয়ে আসে। আদারওয়াইজ হেরিডিটারি স্ফেরোসাইটোসিসের পেশেন্ট আমাদের কাছে আসলে আলটিমেটলি পিগমেন্ট গলস্টোন রিলেটেড কোলেসিস্টাইটিস নিয়ে আমাদের কাছে আসতেছে। তাহলে এখন কথা হচ্ছে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস এর বাইরে পেশেন্ট আমাদের কাছে আসলে কিছু ক্রাইসিস নিয়ে আসতে পারে। কী কী ধরনের ক্রাইসিস হইতে পারে? একটা হচ্ছে হিমোলাইটিক ক্রাইসিস, একটা মেগালোব্লাস্টিক ক্রাইসিস, একটা হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। এই ক্রাইসিসগুলো থেকে এমআরসিপিতে এবং এফসিপিএসে কোশ্চেন আসতে পারে। তাহলে কি, তাহলে এবার আসি হিমোলাইটিক ক্রাইসিস কি, যে যদি একটা সিভিয়ার হিমোলাইসিস হয় এটা তখন আসলে আমরা কখন হইতে দেখি, যদি পেশেন্টের একটা ইনফেকশন, যে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস আছে, অন টপ অফ ইট পেশেন্টের একটা ইনফেকশন হয়েছে বা এমন একটা ইনফেকশন যে এখানে সাপোজ হিমোলাইসিস হওয়াটা আরও প্রিডিসপোজিং হচ্ছে, সেখানে একটা হিমোলাইটিক ক্রাইসিস হইতে পারে। মেগালোব্লাস্টিক ক্রাইসিস এটা কি, যে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়া, তাহলে এখানে কি বোন ম্যারো কম্পেনসেটরি মেকানিজমে মানে বেশি বেশি করে এরাথ্রোপোয়েসিস করতে থাকে। সো সেখানে তো ফলিক অ্যাসিডের আমার মানে বেড়ে যায়, ডিমান্ড বেড়ে যায়। সো যদি এটা ফলের ডেফিসিয়েন্সি ডেভেলপ করে সেই মোমেন্টে পেশেন্টের মেগালোব্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে। সো এইটা আসলে বেশি হয় প্রেগনেন্সিতে। তাহলে একটা মহিলা প্রেগনেন্ট, তার ব্যাকগ্রাউন্ডে
হেরিডিটারি স্ফেরোসাইটোসিস আছে তার ক্ষেত্রে মেগালোব্লাস্টিক ক্রাইসিসটা আসলে বেশি ভালো বোঝা যায়, কারণ ওই মোমেন্টে ফলিক অ্যাসিডের মানে ডিমান্ড সবচেয়ে বেশি থাকে। সো এই জন্য প্রেগনেন্সিতে একটা ফিমেল পেশেন্টের এটা আইডেন্টিফাইড হয় বা মেগালোব্লাস্টিক ক্রাইসিসটা ওই মোমেন্টে ডেভেলপ করে। আরেকটা হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। অ্যাপ্লাস্টিক ক্রাইসিস শুধুমাত্র যে হেরিডিটারি স্ফেরোসাইটোসিস হয় সেটা না, এটা আমরা সিকল সেল অ্যানিমিয়াতেও আমরা দেখব। সো অ্যাপ্লাস্টিক ক্রাইসিসটা হচ্ছে পার্ভোভাইরাস দিয়ে যখন ইনফেকশন হয় তখন। আবার নামটা বলছি পার্ভোভাইরাস, এবং এটা থেকে এমআরসিপিতে মাল্টিপল টাইমস প্রিভিয়াসলি কোশ্চেন আসছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস থেকে। তাহলে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস কখন হচ্ছে? হয়তোবা ব্যাকগ্রাউন্ডে একটা হেরিডিটারি স্ফেরোসাইটোসিস আছে, অথবা পেশেন্টের ব্যাকগ্রাউন্ডে একটা সিকল সেল অ্যানিমিয়া আছে। এখন এটার পরে অন টপ অফ ইট পেশেন্টের একটা পার্ভোভাইরাস ইনফেকশন হয়ে গেছে। তো যখন এটা হয় তখন ওই মোমেন্টে পেশেন্টের একটা বোন ম্যারো আমরা দেখি ফেইলিয়ার হয়, তখন একটা অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে। সো এই পেশেন্টে আমি দেখবো যে একটা পেশেন্টের হয়তো বা পার্ভোভাইরাস ইনফেকশনটা হয়েছে, তখন আগে থেকেই ক্রনিক হিমোলাইসিস ছিল। সো পেশেন্টের টেম্পোরারি দেখা যায় রেড সেল প্রোডাকশন একদম কমে যায়। সো পেশেন্ট ওই মুহূর্তে সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে আসে এবং রেটিকুলোসাইট কাউন্টও কম। এই যে এখানে পেশেন্ট রেটিকুলোসাইট কাউন্ট কম, এটার কারণ কি? বিকজ বোন ম্যারো ফেইলার ডেভেলপ করছে। সো এইখান থেকে অ্যাপ্লাস্টিক ক্রাইসিসটা হয়। তাহলে পার্ভোভাইরাস B19 দিয়ে যদি ইনফেকশন হয়, এখানে আমরা বোঝার উপায় কী? বোঝার উপায় হচ্ছে রেটিকুলোসাইটটা কাউন্ট কমে যাবে, কারণ বোন ম্যারো ফেইলার হচ্ছে। কারণ যে কোনো হিমোলাইটিক অ্যানিমিয়াতে তো আমার রেটিকুলোসাইট কাউন্ট বেশি থাকবে। সো এখানে কম হচ্ছে কেন? এখানে কম হওয়ার কারণ হচ্ছে এখানে বোন ম্যারোটা ফেইলার হয়ে গেছে ডিউ টু পার্ভোভাইরাস B19 ইনফেকশন। তাহলে এখন কথা হচ্ছে ইনভেস্টিগেশন কীভাবে করবে। এখন সত্যি কথা হচ্ছে এখানে ইনভেস্টিগেশনের ব্যাপারটা কাইন্ড অফ এখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস বেসড হয়ে গেছে। সো একটা ইনফেকশনের এখানে যদি মানে পেশেন্টের যদি হেরিডিটারি স্ফেরোসাইটোসিস থাকে, আমরা ফ্যামিলি হিস্ট্রিটা নিই। ফ্যামিলি হিস্ট্রিটা যদি পাই এবং কম্পেনসেটেড হিমোলাইসিসের ফিচার যদি পাই, সেটাই ডায়াগনোসিসের জন্য আসলে যথেষ্ট। তাহলে ফ্যামিলি হিস্ট্রি অ্যান্ড ফিচার্স অফ কম্পেনসেটেড হিমোলাইসিস, তাহলে ওই যে হিমোলাইসিসের ওই ফিচারগুলো আমরা পাইছি। হ্যাঁ, হয়তো বা অ্যানিমিয়া নাই কিন্তু রেটিকুলোসাইট কাউন্ট বেশি, বা আমাদের হিমোগ্লোবিন লেভেলটা একটু বেশি। হ্যাঁ, ওই পয়েন্টগুলো আমরা একটু বেশি পেলাম। সো এটাই যথেষ্ট। এর বাইরে আমরা কিছু টেস্ট আসলে চাইলে করা যায়, পরীক্ষাতে আসে। তো এখন কথা হচ্ছে কী কী টেস্ট করতে পারি। সো একটা হচ্ছে অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট। এটা আসলে আগে করা হইতো, এখন এটা খুব বেশি একটা করা হয় না। হ্যাঁ, এটার সেন্সিটিভিটিটা খুব কম, প্রবলেমটা হচ্ছে এখানে। সেকেন্ড একটা হচ্ছে আমরা আসলে সাইটোমেট্রিক টেস্ট করতে পারি। হ্যাঁ, ফ্লো সাইটোমেট্রি টেস্ট করতে পারি। এইটা করলে আমরা আসলে দেখা যাচ্ছে ইউসিন 5 আমাদের মেলিমাইড দিয়ে যদি আমরা আসলে এটাকে ডিটেক্ট মানে বাইন্ডিং কতটা হয় সেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন পরীক্ষায় তাহলে যদি আসে আমরা কী করবো? তাহলে ফ্লো সাইটোমেট্রিটা আমরা মাথায় রাখবো, এটা করা যাইতে পারে। অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট আগে করা হয়তো, এখন আর এটা খুব বেশি একটা করা হয় না। না করার কারণ হচ্ছে এটা সেন্সিটিভিটিটা আসলে খুব একটা বেশি না। তো আমাদের আসলে সেন্সিটিভিটিটা কম, স্পেসিফিসিটিটা কম, এটা সমস্যা। আর কুম টেস্ট আমরা যদি করি, কুম টেস্ট এখানে নেগেটিভ হবে, কারণ এটা তো অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া না। সো কুম টেস্ট উইল বি নেগেটিভ। এবার আসি ম্যানেজমেন্ট। সো হেমোলাইটিক অ্যানিমিয়ার যে কোনো হেমোলাইটিক অ্যানিমিয়ার একটা ম্যানেজমেন্ট হচ্ছে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হবে। প্রত্যেক দিন 5 মিলিগ্রাম করে সে পাবে সারা জীবন ধরে। এখানে কোনো মানে ডানে বামে কিছু নাই। যদি সিভিয়ার কেস হয় সেখানে আমরা স্প্লেনেক্টমি করতে পারি, বিকজ এই আরবিসি হিমোলাইসিস যে ব্যাপারটা সেটা তো সে স্প্লিনের মধ্যে হয়। সো আমি যদি স্প্লেনেক্টমি করি পেশেন্ট একটু ইম্প্রুভমেন্ট হতে পারে। তাহলে সিভিয়ার কেসে স্প্লেনেক্টমি কনসিডার করা হয়। এখন এটা পেশেন্টের একটু ইম্প্রুভমেন্ট হয়, বাট রেড সেল সার্ভাইভাল যে আসলে খুব বেশি বাড়ে ব্যাপারটা তা না, বাট কিছু ইম্প্রুভমেন্ট আসলে হয়। এখন পেশেন্টের স্প্লেনেক্টমি আমরা কখন করবো, এটা ইন্ডিকেশনগুলো কী কী? তাহলে একটা হচ্ছে পেশেন্টের মডারেট থেকে সিভিয়ার হিমোলাইসিস যদি হয় বা কমপ্লিকেশন সেখানে অ্যারাইজ করে গেছে, যেমন অ্যানিমিয়া বা গল স্টোন, হ্যাঁ, এইসব জায়গায় আমরা তাহলে কনসিডার করছি স্প্লেনেক্টমি করবো। তাহলে আমাদের একটা কোশ্চেন হচ্ছে কোন মোমেন্টে আমরা স্প্লেনেক্টমি করতে চাই একটা হেরিডিটারি স্ফেরোসাইটোসিসের পেশেন্টে। তাহলে একটা হচ্ছে কমপ্লিকেশন অ্যারাইজ করছে বা মডারেট টু সিভিয়ার হিমোলাইসিস হচ্ছে, পিগমেন্ট গল স্টোনগুলো ডেভেলপ করতেছে, ওই মোমেন্টে আমি স্প্লেনেক্টমি কনসিডার করব। তাও আসলে আমরা চেষ্টা করি যে 6 বছরের পরে করতে, 6 বছরের আগে করতে না। আবার এখানে সমস্যা হচ্ছে একটা স্প্লেনেক্টমি করলে পেশেন্টের সেপসিসের রিস্ক বেড়ে যায়, বিশেষ করে ক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে ইনফেকশনের রিস্ক খুব বেশি বেড়ে যায়। সেই কারণে যদি স্প্লেনেক্টমি করা হয় তাদের ক্ষেত্রে আমরা আসলে ওই ভ্যাকসিনগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। ক্যাপসুলেটেড অর্গানিজমের এগেনস্টে ভ্যাকসিন, নিউমোকক্কাই, মেনিঙ্গোকক্কাই, হ্যাঁ, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এইগুলোর এগেনস্ট আমাকে ভ্যাকসিনটা তাহলে পেশেন্টকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, এর বাইরে যদি অ্যাকিউট সিভিয়ার হিমোলাইটিক ক্রাইসিস ডেভেলপ করে, হ্যাঁ, সেই মোমেন্টে তো ব্লাড ট্রান্সফিউশন লাগলে সেটা দিতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে একটু স্লোলি ব্লাডটা দিতে হবে, যেন ট্রান্সফিউশন রিয়াকশন হইলে যেন আমরা মানে সেটাকে ম্যানেজ করতে পারি। সো স্লোলি দিতে হবে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট হেরিডিটারি স্ফেরোসাইটোসিস। লেটস টক অ্যাবাউট হেরিডিটারি এলিপ্টোসাইটোসিস। এখান থেকে আসলে আমি মানে কোশ্চেন আসলে কখনোই আসতে দেখি নাই। সো আমরা যে হালকা একটু জেনে রাখি, তাহলে এটা একটা হেটেরোজেনাস গ্রুপ অফ ডিসঅর্ডার। এখানে একটা এলিপ্টোসাইটিক রেড সেল তৈরি হয়, ব্লাড ফিল্মে পিবিএফ করলে সেটা দেখা যায়। হিমোলাইসিসটাও এখানে আসলে ভ্যারিয়েবল, খুব বেশি হবে ব্যাপারটা আসলে ভ্যারিয়েবল, এক
এক পেশেন্ট এক এক রকম হয়। সো এখানে মূল অ্যাবনর্মালিটিটা কোন জায়গায়? অ্যাবনর্মালিটি হচ্ছে আমাদের কিছু অ্যাঙ্কর প্রোটিনের এখানে অ্যাবনর্মালিটি, আলফা স্পেকট্রিন অর প্রোটিন 4.1 আমাদের এইখানে আসলে ডিফেক্ট। সো ইনহেরিটেন্সটা কীভাবে হয়? এটাও আসলে একটা অটোজোমাল ডমিনেন্ট কন্ডিশন, কিছু জায়গায় অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স আমরা পাইতে পারি। এখন হেরিডিটারি ইলেকট্রোসাইটোসিস ব্যাপারটা কিন্তু আমরা আসলে স্পেরোসাইটোসিস যত কমনলি পাই ততটা কমন না, ইট ইজ লেস কমন। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে ইকুয়েটরাল আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া এই জায়গাগুলোতে একটু কমন। হেরিডিটারি স্পেরোসাইটোসিসটা নর্থ ইউরোপের দিকে একটু বেশি পাওয়া যায়। সো ক্লিনিক্যালি আসলে ব্যাপারটা আসলে এটা ভ্যারিয়েবল। সো এখানে পেশেন্টের মেমব্রেন ডিসফাংশন কতটুকু হচ্ছে তার উপর অনেক কিছু আসলে ডিপেন্ড করে। সো মেজরিটি অফ দ্য টাইম আসলে পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকবে, কিন্তু ব্লাড ফিল্মে আমরা হিমোলাইসিসের ফিচারগুলো পাইলেও পাইতে পারি। এখন সামটাইমস নিওনেটাল হিমোলাইসিস নিয়ে কিছু পেশেন্ট আসতে পারে, বা ক্রনিক কম্পেনসেটেড হিমোলাইটিক স্ট্যাটাস নিয়েও পেশেন্ট আসতে পারে। এটা পেশেন্টের প্রেজেন্টেশন আসলে মোটা দাগে আসলে অ্যাসিমটোমেটিক পেশেন্ট আমাদের কাছে আসবে, কিন্তু ওই হিমোলাইসিসের ফিচারগুলো থাকবে, বা হিমোলাইসিসের সেই আমরা কী বলবো ক্রনিক কম্পেনসেটেড হিমোলাইটিক স্ট্যাটাস, মানে হিমোলাইসিস হচ্ছে অ্যানিমিয়া নাই, কারণ বোন ম্যারোটাকে কম্পেনসেট করে রাখছে, কিন্তু আদার সেই ফিচারগুলো যেগুলো একটু আগে আমরা ডিসকাশন করছি সেগুলো আসলে থাকবে। তাহলে এটা ম্যানেজমেন্ট কি? ইট ইজ ম্যানেজমেন্ট অ্যাজ সেম অ্যাজ হেরিডিটারি স্পেরোসাইটোসিস। তাহলে এখানেও ফলিক অ্যাসিড দিব, সিভিয়ার কেস হলে স্প্লেনেক্টমি করবো, দ্যাটস ইট। বা যদি মানে অ্যাকিউট ক্রাইসিস হয় সেখানে ব্লাড ট্রান্সফিউশন হলে ব্লাড ট্রান্সফিউশন দিব, দ্যাটস ইট। এখন হেরিডিটারি স্পেরোসাইটোসিসের রিসেন্টলি একটা নতুন একটা ক্যারেক্টারিস্টিক ভ্যারিয়েন্ট আসলে আমরা পাই, বিশেষ করে ইস্ট এশিয়া, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি এইসব দিকে আসলে পাওয়া যায়। সো এটা একটা পাওয়া যাচ্ছে, এটার প্রিভিলেন্স আমরা দেখি 30%। এটা ম্যালেরিয়া থেকে একটু প্রোটেক্টিভ দেয়। সো এটা আমাদের একটু ইম্পর্টেন্ট যে হেরিডিটারি ইলেকট্রোসাইটোসিস এটা ম্যালেরিয়া থেকে একটা প্রোটেক্টিভ একটা ব্যাপার এখানে আছে। এখন ম্যালেরিয়া থেকে প্রোটেক্টিভ নেচার এটা আমরা কয়েকটা জায়গায় আলোচনা দেখব, বিশেষ করে দেখব সিকল সেল অ্যানিমিয়া। এখানে যারা হেটেরোজেনাস, হেটেরোজেনাস সিস্টার বা ট্রেইট, তাদের ক্ষেত্রে দেখব যে তারা ম্যালেরিয়া থেকে তারা আসলে একটা আমরা দেখব যে একটা পাই, মানে প্রোটেকশন পাই। সো এখানেও একটা ওই রিলেটিভ প্রোটেকশনের ব্যাপারটা এখানে আসলে আছে। আচ্ছা, সো এই হচ্ছে তাহলে আমাদের রেড সেল মেমব্রেন ডিফেক্ট নিয়ে কথা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এনজাইমোপ্যাথিগুলো নিয়ে কথা বলবো।